ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আহ, তো আজকে আমাদের ফিফথ ক্লাস, আমাদের এই কোর্সের পঞ্চম ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে রিসার্চ মেথোডোলজির উপর। রিসার্চ মেথোডোলজি হচ্ছে অনেক ভ্যাস্ট একটা এরিয়া টু ডিসকাস। তো আমরা একদিনে বা একটা লেকচারে, একটা সেশনে কখনোই এটা পুরোপুরি কভার করা পসিবল না। তো আমরা এই জন্য রেখেছি রিসার্চ মেথোডোলজি পার্ট 1। তো পার্ট এরপর 2 বা 3ও লাগতে পারে। তো আমি স্পেশালি রিকোয়েস্ট করব সবাইকে, বিশেষ করে এই মেথোডোলজির যে কয়েকটা ক্লাস হতে পারে, কাপল অফ ক্লাস হতে পারে, 3টে ক্লাস হতে পারে মেথোডোলজির উপর, দুটো হোক তিনটে হোক। এই ক্লাসগুলো অত্যধিক মনোযোগ দিয়ে দেখা, কারণ once you get the methodology you get the actual thing of research। আর মেথোডোলজির মানে রিসার্চের মেথোডোলজিটা যদি না বুঝতে পারেন, আপনি আসলে কিছুই বুঝলেন না। তো আর মেথোডোলজিটা কত গুরুত্বপূর্ণ সেটা আমরা হয়তো আজকে স্লাইডগুলো দেখলেই বুঝতে পারবো। তো আবারও স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা সময় নষ্ট না করে চলে যাই আমাদের স্লাইডে। একটু সবাই কনফার্ম করবেন যে স্লাইডটা দেখা যাচ্ছে কিনা। জি স্লাইডটা আপু, কি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে? ওকে, so in today's session, we will discuss about what research methodology is, how to write research methodology, data types, primary and secondary data, qualitative and quantitative data, data collection methods, and pros and cons of each of the data collection method. So first of all, we need to discuss about what research methodology is actually. এখানে একটু খেয়াল করে দেখুন যে বলছে রিসার্চ মেথোডোলজি সিম্পলি রেফার্স টু দ্য প্র্যাকটিক্যাল হাউ অফ এনি গিভেন পিস অফ রিসার্চ। তার মানে হাউ, লাইক আমরা যে কোনো কিছু, ধরেন আপনার একটা ফ্রেন্ড সুন্দর একটা মেকআপ করে আসলো কোন একটা পার্টিতে, অথবা একটা ভালো অ্যাসাইনমেন্ট করলো, অথবা খুব ভালো পরীক্ষায় ভালো মার্কস পেলো। দ্য ফার্স্ট কোয়েশ্চেন অর দ্য মোস্ট অফেন কোয়েশ্চেন আমরা যেটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে হাউ। যে জাস্ট তুই কিভাবে এত সুন্দর করে মেকআপ করলি, বা তুই কিভাবে এত ভালো রেজাল্ট করলি, অথবা তুই কিভাবে এত ভালো একটা অ্যাসাইনমেন্ট করলি, রাইট? সো হাউ এটা খুবই সিগনিফিকেন্ট একটা কোয়েশ্চেন অফ এনি প্রসেস। আর প্র্যাকটিক্যাল কিছু হলে সেই ক্ষেত্রে তো হাউ মানে কোয়েশ্চেনটা ইটসেলফ কতটা ইম্পর্টেন্ট, কতটা সিগনিফিকেন্ট সেটা আমরা বুঝতেই পারি। আর সেক্ষেত্রে যখন আমাদের ইটস আ পিস অফ রিসার্চ, ইটস আ পিস অফ স্টাডি, ইটস আ পিস অফ লাইক অফ ইয়োর লাইক থিসিস অর সামথিং। সো এই ক্ষেত্রে আমাদের যখন এটা ইটস আ প্র্যাকটিক্যাল পিস অফ ওয়ার্ক, তখন কিন্তু হাউ কথাটা আরো গুরুত্বপূর্ণ হয়ে যায়। পার্টিকুলারলি রিসার্চ মেথোডোলজি কি বা কিভাবে, মানে মূলত আমরা ওই যে কারক শিখেছিলাম না, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অপাদান কারক, সম্প্রদান কারক, সবার মনে আছে বোধহয়। সেক্ষেত্রে আমরা প্রশ্ন করতাম যে আহ, মানে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে আহ, এই কারক পাওয়া যায়, কি দ্বারা প্রশ্ন করলে হচ্ছে এই কারক পাওয়া যায়, এরকম আমরা প্রশ্ন করতাম। তো তার মাধ্যমে আমরা কারক নির্ণয় করতাম। আমরা যদি বলি রিসার্চ মেথোডোলজি নির্ণয় করার প্রশ্ন কি, উপায় কি, সেটা হচ্ছে হাউ দিয়ে প্রশ্ন করে। হাউ মানে কি, হাউ বলতে কিন্তু এখানে দ্য প্রসেস বোঝাচ্ছে, দ্য প্রসিডিওর বোঝাচ্ছে। সো এখানে রিসার্চ মেথোডোলজি সিম্পলি কি বোঝায়, একটা পিস অফ রিসার্চের হাউ কথাটা বোঝায়। তার মানে আমি কিভাবে কাজটা করেছি, অথবা ইফ ইট ইজ আ প্রপোজাল, ইফ ইট ইজ আ রিসার্চ প্রপোজাল, দেন আমি কিভাবে কাজটা করব। সো আমি কিভাবে করব বা করছি বা করেছি, আমি ফিউচারে রেসপন্স করি, পাস্টে রেসপন্স করি, আর প্রেজেন্টে রেসপন্স করি, রেসপন্সটা কিন্তু একই থাকবে, প্রসেসটা কিন্তু পার্থক্য, প্রসেসটা কোনো ডিফারেন্স আসবে না। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে কাল ভেদে কোনো মানে পার্থক্য এখানে হয় না, টেন্স ভেদে এখানে কোনো পার্থক্য নেই। এখানে মূল বিষয়টা হচ্ছে যে হাউ, হোয়াট ইজ দ্য প্রসিডিওর, হাউ ইউ ডিড ইট।
সো আমরা এই হাউ বলতে কত কিছু এখানে আসে, কি কি আসে সেগুলো নিয়ে আমরা পরের স্লাইডে আলোচনা করব। So more specifically, it's about how a researcher systematically designs a study to ensure valid and reliable results that address the research aims and objectives. এখানে কয়েকটা টার্ম, একটা হচ্ছে এই যে একজন রিসার্চার কিভাবে সিস্টেমেটিক্যালি তার স্টাডিটাকে ডিজাইন করলো, কিভাবে একজন রিসার্চার সিস্টেমেটিক্যালি তার রিসার্চকে ডিজাইন করলো। আমরা বলেছি যে রিসার্চ কিন্তু একটা সিস্টেমেটিক প্রসেস, একটা প্রসিডিউর যেটা একজন রিসার্চার ফলো করে while conducting his or her study। এবং কেন আমি স্টাডিটা করছি, টু ইনশিওর ভ্যালিড এন্ড রিলায়েবল রেজাল্টস। যে কোনো রেজাল্টস আমি যে কোনো একটা স্টাডি করে কোনো রকম একটা ডেটা, কোনো রকম একটা রেজাল্ট, কোনো রকম একটা অ্যানালাইসিস নিয়ে আসলাম, দ্যাট ওন্ট বি কল্ড, দেন ওন্ট বি অ্যাকসেপ্টেড অ্যাজ আ রিসার্চ। সো আমাকে ওই রেজাল্টটা ভ্যালিড এবং রিলায়েবল হতে হবে। ভ্যালিড এবং রিলায়েবল আমরা কিভাবে করব? ইফ আওয়ার ডাটা প্রসেসিং অ্যান্ড অ্যানালাইজিং প্রসেস ইজ if they are reliable and valid, then our result will be valid. So এগুলো কেন করব? এই কাজগুলো করব এই কারণে that to address the research aims and objectives, আমাদের যে রিসার্চ এইম এন্ড অবজেক্টিভটা ছিল সেটাকে অ্যাড্রেস করার জন্য আমাদের এত কর্মযোগ্য, এত কিছু, এত আয়োজন। তার মানে বুঝতে পারছি যে আমাদের রিসার্চের এইমস এবং অবজেক্টিভস হচ্ছে আমাদের পুরো রিসার্চটাকে গাইড করে, এবং আমাদেরকে এই প্রসেসটা, ইটস আ সিস্টেমেটিক প্রসেস, একটা সিস্টেম ধরে, একটা সায়েন্টিফিক সিস্টেম ধরে আমাদেরকে এগিয়ে যেতে হয়। এবং সেখানে কি এনশিওর করা খুব বাধ্যতামূলক, এই রিসার্চের অথেন্টিসিটি, ভ্যালিডিটি, রিলায়েবিলিটি, এই বিষয়গুলো এনশিওর করা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো কিছু কিছু বিষয় মাথা থেকে সরালে চলবে না। So research methodology is the specific procedure or techniques used to identify, select, process and analyze information about the topic. So একটি টপিক আমি কিভাবে সিলেক্ট করছি, কিভাবে আইডেন্টিফাই করছি, কিভাবে প্রসেস করছি বিষয়টাকে, কিভাবে অ্যানালাইজ করছি। সো এই যে ইনফরমেশন গুলোকে বা ডেটা গুলোকে আমি কিভাবে অ্যানালাইজ করছি, প্রসেস করছি, এই প্রসেসটাই হচ্ছে, এই প্রসিডিউরটা হচ্ছে আমার রিসার্চ মেথোডোলজি। এবং শুধু আমার ডেটা কালেকশন, ভ্যালিডেশন, অ্যানালাইজ এতটুকু পর্যন্ত না, ওই ডেটা কতটুকু অ্যানালাইসিস করলো এবং কতটুকু করলো না, obviously it is also a part of research methodology. So in a research paper, the methodology section allows the reader to critically evaluate a study's overall validity and reliability. তার মানে রিসার্চ মেথোডলজি পার্টটা কতটা গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারছি। এখন আমরা দেখি যে আমরা রিসার্চ মেথোডলজি মূলত কি কি দেখি। আমরা দেখতে পাই হোয়াট ডেটা টু কালেক্ট। আমার রিসার্চ মেথোডলজি সেকশন আমি কি কি লিখবো, কি কি বিষয় আমি আমার এখানে আনতে হবে, সেটা হচ্ছে হোয়াট ডেটা টু কালেক্ট। আই মিন কি ডাটা, আমি কোন ডাটা আমি কালেক্ট করব, বা কোন ধরনের ডাটা আমি কালেক্ট করব, বা কি বিষয়ে আমি ডাটা কালেক্ট করব। অ্যাট দ্য সেম টাইম আমরা যখন ডাটা কালেক্ট করি, ফর এক্সাম্পল আপনি সার্ভে করছেন অথবা আপনি ইন্টারভিউ করছেন, ইন্টারভিউ করতে গেলে কিন্তু প্রাসঙ্গিক কথার থেকে অপ্রাসঙ্গিক কথাই বেশি চলে আসে। ইফ ইউ হ্যাভ অ্যান এক্সপেরিয়েন্স অফ ইন্টারভিউইং এনি পারসন, ইউ উইল গেট মাই পয়েন্ট। লাইক ইন্টারভিউ করতে গেলে আপনার এই যে কোন ডাটাটাকে আপনি একসেপ্ট করবেন, এই ক্ষেত্রে আপনি একটু কনফিউজড হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, কারণ বারবার আমার রিসার্চ এইমস এন্ড অবজেক্টিভস এর দিকে তাকাতে হয় যে আমি যাতে ডিরেইলড না হয়ে যাই, আমি যাতে আমার ট্র্যাকে থাকি, অন রোডে থাকি রিসার্চে। কারণ অনেক অপ্রয়োজনীয় ডাটা, আমি বলছি না যে ওগুলো আনরিলায়েবল ডাটা, আনরিয়ালিস্টিক ডাটা, নট লাইক দ্যাট। পার্টিকুলার এই কেসতে, আপনার পার্টিকুলার এই স্টাডিতে হয়তো ওই ডাটাগুলো ইররিলেভেন্ট অথবা লেস ইম্পর্টেন্ট। সো আপনার what data to collect যেরকমটা জানতে হবে, at the same time what data to ignore এটাও জানতে হবে। who to collect it from এটাও খুব গুরুত্বপূর্ণ। ডাটা শুধু কালেক্ট করলেই হবে না, কার কাছ থেকে আমি কালেক্ট করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনাকে এনশিওর করতে হবে যে আপনি রাইট পার্সনের কাছ থেকে আপনি ডাটা কালেক্ট করছেন কিনা। আপনি ধরুন বর্তমানে হিন্দু মুসলিমের যে মানে ঠিক হিন্দু মুসলিম দাঙ্গা না, ব্যাপারটাকে আমি বলবো যে ইটস আ লাইক রিউমোরের কারণে, বা মানে বিষয়টা
ফুয়েলড হয়েছে ফর দ্য টেকনোলজি, ফর দ্য সোশ্যাল মিডিয়া। কিন্তু আগেও হিন্দু মুসলিম দাঙ্গা এরকম হতো, বা বিশেষ করে ঈদ, পূজা পার্বণ, এই সময়গুলোতে এই ধরনের সেন্টিমেন্ট গুলো বেশি চলে আসতো। সো হোয়াট এভার, ইফ ইউ টার্ম ইট অ্যাজ আ কমিউনাল ভায়োলেন্স অর লাইক রিলিজিয়াস ভায়োলেন্স, সো এক্ষেত্রে যে রিসেন্ট যে এক্সাম্পলটা, মানে রিসেন্ট যে ইনসিডেন্ট গুলো ঘটলো দুর্গাপূজায়, সেক্ষেত্রে আমরা যদি ধরুন আপনি এই বিষয়টা নিয়ে কাজ করছেন, একটা কেস স্টাডি করবেন, বা আপনি এই বিষয়টা নিয়ে একটু ইনডেপথে লেখালেখি করতে চাচ্ছেন, একটা স্টাডি করবেন, একটা রিসার্চ করবেন। আচ্ছা, রিসার্চ মানে কিন্তু একটা স্টাডি। হ্যাঁ, বারবার আমি যখন বলছি একটা স্টাডি করব, একটা রিসার্চ করব, তো বোঝাই যাচ্ছে যে স্টাডি মানেই রিসার্চ। এগুলো যখন আপনারা ইউজ টু হয়ে যাবেন টার্মগুলোর সাথে, তখন আপনাদের ধরতে ইজিয়ার হবে। তো এই ক্ষেত্রে আপনি ধরেন ইন্টারভিউ করতে চান। এখন আপনি কাকে ইন্টারভিউ করবেন? সময় টিভির একজন সাংবাদিককে ইন্টারভিউ করে লাভ আছে? যিনি এই বিষয়ে বিশদ জানেন এমন কোনো প্রফেসরকে, এমন কোনো হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টকে, এমন কোনো আপনার হচ্ছে ওই পার্টিকুলার এরিয়ায় যারা আইন শৃঙ্খলা বাহিনী, যারা এগুলো বিষয়গুলোকে মানে ইন ফিল্ডে যারা কাজ করেছে, যারা বিষয়গুলোকে ট্যাকেল দিয়েছে, যাদের এই বিষয়গুলো নিয়ে বিশদ পড়াশোনা আছে, এক্সপেরিয়েন্স আছে, তাদেরকে আপনি ইন্টারভিউ করবেন। তো একজন এমন কাউকে ইন্টারভিউ করলেই হবে না যে হ্যাঁ ভুরি ভুরি ইনফরমেশন পাওয়া যাবে। কাম অন, ইনফরমেশন ইজ ভেরি মাচ অ্যাভেলেবল হিয়ার ইন দিস এজ অফ টেকনোলজি। সো আপনার কাছে কিন্তু আপনার শুধু র ডাটা, শুধু ইনফরমেশন কালেক্ট করলেই হবে না। কার কাছ থেকে নিচ্ছেন এবং কি ধরনের ইনফরমেশন নিচ্ছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো হুম টু হু টু কালেক্ট ইট ফ্রম, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাকে আমরা বলি স্টাডি পপুলেশন। আপনি কোন পপুলেশনের উপর স্টাডি করছেন, এবং আপনার স্টাডি গ্রুপ কি, বা আপনার ফোকাস গ্রুপটা কি, আপনি কাদের কাছ থেকে এই ইনফরমেশন গুলো নিচ্ছেন। এবং দেখেন হাউ টু কালেক্ট ইট। এখন আপনি ঠিক আছে, আপনি বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেছে বছরের পর বছর, যাদের অনেকগুলো আর্টিকেল আছে, লেখালেখি আছে, অথবা বই আছে, এবং যারা হয়তো এই বিষয়গুলোতে পঠন পাঠন প্রক্রিয়ার সাথে যুক্ত, অথবা এমন কোনো রিসার্চার যিনি এই বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, অথবা ধরুন কোনো একজন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট যার এই বিষয়গুলো নিয়ে ভালো নলেজ আছে, আপনি তাকে ইন্টারভিউ করতে চাচ্ছেন। কিন্তু আপনি কি তাদেরকে ইন্টারভিউ করবেন, নাকি ফোকাস গ্রুপ ডিসকাশন করবেন, নাকি হচ্ছে গ্রুপ ইন্টারভিউ করবেন, নাকি আপনি কাউকে ইন্টারভিউ করবেন না, অ্যাকচুয়ালি আপনি হচ্ছে এই ধরনের কেসগুলো শুধু অ্যানালাইসিস করে আপনি আপনার রিসার্চটা করবেন? সো আপনার এই যে ডেটা কালেকশনের প্রসেসটা কি হবে, আপনি অ্যাকচুয়ালি কোন উপায়ে তাদের কাছে আপনি যাবেন, কিভাবে তাদের সাথে অ্যাপ্রোচ করবেন, আর আপনার ডাটা কি স্টাডির জন্য কি ধরনের ডাটা দরকার, কার কাছ থেকে নিবেন এবং কি উপায়ে নিবেন, সেগুলো জানাটাও, সেগুলো স্পেসিফিক করাটাও গুরুত্বপূর্ণ। এবং হাউ টু অ্যানালাইজ ইট once you collect this data, okay, half of the task is done, but half of the task is still yet to be done. তো এক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে হাউ টু অ্যানালাইজ ইট। অনেকে মনে করে ডাটা কালেক্ট করে ফেললাম, আমার কাছে বিগ ডাটা আছে, বিগ ডাটা সেট আছে, আমার কাছে অনেক ডাটা আছে, দ্যাটস ইনাফ। নো, আপনি কিভাবে ডাটাটা অ্যানালাইসিস করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিকজ অনেক সময় আমার কাছে থাকলেই হলো না, রিসোর্স থাকলেই হলো না, হাউ আই এম লাইক এক্সপ্রেসিং ইট, হাউ আই এম লাইক অ্যানালাইজিং ইট, আমি কিভাবে ইন্টারপ্রেট করছি, দ্য ওয়ে আই এম কমিউনিকেটিং উইথ আদার। আপনার একটা রিসার্চের ফাইন্ডিং সেকশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিসকাশন পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এই জায়গাটাতে কিন্তু আমি কমিউনিকেট করছি, এই জায়গাতেই একমাত্র রিসার্চারের বলার মতো কিছু ব্যাপার থাকে ডিসকাশন পার্টে। সো ডাটা অ্যানালাইসিস এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। তার মানে আমরা বুঝতে পারছি ডাটা কালেকশনের পদ্ধতি এবং ডাটা অ্যানালাইসিস, এই সবকিছু মিলিয়ে হচ্ছে আমার রিসার্চ মেথোডোলজি পার্ট। এতটুকু বুঝতে তো আর কারো বাকি নেই আশা করি। আচ্ছা, সো আমরা কিভাবে লিখবো রিসার্চ মেথোডোলজিটা? In your thesis or dissertation, you will have to discuss the methods you use to do your research. The methodology chapter explains what you did and how you did it. So research methodology chapter আমাকে মূলত কি এক্সপ্লেইন করতে হবে? What you did, আমি কি করেছি, এবং how I did it, আমি কিভাবে করেছি কাজটা। ওই যে বলছিলাম how, কিভাবে, এটাই হচ্ছে কোয়েশ্চেন। ওকে, allowing readers to evaluate the reliability and validity of the research. So at the same time,
আমাকে এটাও এনশিওর করতে হবে যে আমি যেই ডেটার উপরে বেস করে আমি আমার রিসার্চটা করছি সেই ডেটাগুলো ভেরি মাচ রিলায়েবল এবং ভ্যালিড। ওকে, সো এই রিসার্চ মেথোডোলজি পার্টে কি কি কিসের কিসের ইনক্লুশন থাকাটা খুব জরুরি। দ্য টাইপ অফ রিসার্চ ইউ ডিড, এই বিষয়টা আমরা কিন্তু গত ক্লাসে পড়েছি রিসার্চ টাইপোলজিতে বা ক্লাসিফিকেশন অফ রিসার্চে। রিসার্চ কত প্রকার আপনাকে এখানে বলতে হবে যে ইটস আ ডেসক্রিপটিভ রিসার্চ, ইটস আ কোয়ালিটেটিভ রিসার্চ, এরকম বলে দিতে হবে। সো দ্য টাইপ অফ রিসার্চ ইউ ডিড, আপনার রিসার্চটা কি ধরনের সেটা বলতে হবে। হাউ ইউ কালেক্টেড ইউর ডেটা, আপনি কোন ধরনের ডাটা এবং কিভাবে সেটা কালেক্ট করছেন সেটা বলে দিতে হবে। এবং টু ফ্রম হোম ইউ কালেক্টেড ইট, আপনি কার কাছ থেকে সেটা কালেক্ট করেছেন সেটা বলতে হবে। হাউ ইউ অ্যানালাইজড ইউর ডাটা, সেটা বলতে হবে। এনি টুলস অর ম্যাটেরিয়ালস ইউ ইউজড ইন দ্য রিসার্চ, রিসার্চের এই যে কালেকশন, ডাটা কালেকশন বা ডাটা অ্যানালাইসিস আমি কোন ধরনের টুল বা ম্যাটেরিয়াল ইউজ করেছি সেগুলো বলে দিতে হবে। এবং ইউর রেশনাল ফর চুজিং দিস মেথড, আমি যে এই মেথডগুলো চুজ করলাম কেন করলাম, কেন এই ডাটা কালেকশনের এই মেথডটাই, এই পার্টিকুলার মেথডটাই আমার কাছে যুক্তিযুক্ত মনে হলো, এগুলো হচ্ছে আমাকে এক্সপ্লেইন করে বলতে হবে। সো দ্য রিসার্চ মেথোডোলজি সেকশন শুড জেনারেলি বি রিটেন ইন দ্য পাস্ট টেন্স। সো সিম্পলি আমরা দেখি যে রিসার্চ মেথোডোলজি সেকশনটা পাস্ট টেন্সে করা হয়ে থাকে যদি এটা রিসার্চ হয়, মানে আর্টিকেল হয়। কিন্তু যদি এটা প্রপোজাল হয় তাহলে সবকিছুই হচ্ছে আমাদের ফিউচার টেন্সে হবে। এখন আমরা জানি যে এতক্ষণ যে আমরা ডেটা নিয়ে কথা বলছিলাম, ডেটা কি ধরনের ডেটা নিব, ডেটা ডেটা চুজ করার বা কালেক্ট করার আমার হচ্ছে মেথড কি হবে। সো আগে আমরা ডেটা কালেক্ট করব তো দূরের কথা, মানে এটা পরের কথা, সরি দূরের কথা না, ডেটা কালেক্ট করা পরের কথা। আগে আমরা জেনে নেই যে কত ধরনের ডেটা আসলে বিরাজ করে। সো আমরা যদি স্ট্যাটিস্টিক্স পড়তে যাই, আমাদের অনেক অনেক ডেটার অনেক ক্লাসিফিকেশন আছে। আমরা এত কিছুতে যাব না, আমরা সিম্পলি জানবো যে ডেটা বলতে কি বোঝায়। আমরা জানি, দেখেন এখানে উপরের ছবিটা কি বলছে, ডেটা হচ্ছে কোয়ান্টিটি, নাম্বার, ফ্যাক্টস, অবজারভেশন, মেজারমেন্ট, গ্রাফস, ইনফরমেশন, এই সবই আসলে ডেটা। ওকে, ডেটা কি? Data is factual information used as a basis for reasoning, discussion, calculating, publishing or decision making. So এগুলো হচ্ছে ডেটা হচ্ছে ফ্যাকচুয়াল ইনফরমেশন। ফ্যাকচুয়াল ইনফরমেশন সেটা কি কারণে ব্যবহৃত হয়? ব্যবহৃত হয় হচ্ছে ফর ডিসকাশন, রিজনিং, ক্যালকুলেশন, পাবলিশিং, ডিসিশন মেকিং, নানান কাজে আমরা এই ডেটা বা এই ফ্যাকচুয়াল ইনফরমেশনকে ব্যবহার করে থাকি। So data is raw facts and figure. So data হচ্ছে raw facts and figures. These have very little meaning until they are sorted or they are used to make calculations. অনেকে বলে যে র ইনফরমেশনকে ডাটা বলে বা র ডাটাকে ইনফরমেশন বলে, অনেক ধরনের কথা প্রচলিত আছে। মূল বিষয় হচ্ছে যে ইনফরমেশনও র হতে পারে, ডেটাও র হতে পারে। আবার অনেকে বলে অনেকগুলো ডেটা দিয়ে একটা ইনফরমেশন গঠিত হয়, সেটাও টু সাম এক্সটেন্ট ট্রু। বাট এই কনসেপ্টগুলো না ডিসিপ্লিন টু ডিসিপ্লিন ভ্যারি করে, এই কনসেপ্টগুলো টাইম টু টাইম ভ্যারি করে, এই কনসেপ্টগুলো হচ্ছে থিওরি টু থিওরি ভ্যারি করে, কনসেপ্টগুলো হচ্ছে ইউজ টু ইউজ ভ্যারি করে। অনেকগুলো ডাটা মিলে একটা ইনফরমেশন হয়, ফাইন। আবার একটা ডাটা একটা ইনফরমেশনও তৈরি করতে পারে, এক্ষেত্রে কোনো অসুবিধা নাই। ডাটা কখনো ইনফরমেশনের সিনোনিম, কখনো ডেটা বলতে হচ্ছে ইনফরমেশন থেকে বেশি কিছুও বোঝায়, কখনো আবার ইনফরমেশন বলতে ডাটা থেকে ছোট কিছু বা বড় কিছুও বোঝাতে পারে। সো ইট ডিপেন্ডস অ্যাকচুয়ালি হাউ আই এম ইউজিং ইট। কিন্তু আপনাদের ডেটা সম্পর্কে যদি একটা স্বচ্ছ ধারণা থাকে তাহলে তাহলে হচ্ছে আপনাদের কাজ করতে সুবিধা হবে। সো সিম্পলি চিন্তা করেন এখানে যে বলছে যেটা হচ্ছে র ফ্যাক্টস এন্ড ফিগার। প্রথম কথা হচ্ছে ডেটার সিম্পলি কোনো মিনিং থাকে না আনলেস অর আনটিল দে আর সর্টেড অর দে আর ইউজ টু মেক ক্যালকুলেশনস। মানে অনেকটা উপসর্গের মতো, আমরা পড়েছিল উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয়, এগুলোর নিজের কোনো অর্থ নেই, এগুলো কারোর সাথে বসে তারপরে সে কারোর সাথে বসে, কারো মানে পূর্বে বসে বা পরে বসে কোনো শব্দের, তারপরে তার একটা মিনিং দেয়। সো কাইন্ড অফ ওরকম যে এখানে ডেটা তো আর মানে আগে পিছে বসার কিছু নাই, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম জাস্ট আপনি একটু রিলেট করতে পারেন। যখন আমি ডেটাটাকে কোনো একটা পারপাসে ইউজ করব, সেটা রিজনিং হতে পারে, ডিসকাশন হতে পারে, ক্যালকুলেটিং হতে পারে, ডিসিশন মেকিং এর জন্য হতে পারে। সো যে কোনো পারপাসে আমি ইউজ করতে পারি। সো আনটিল আর আনলেস
আর কখনোই ডাটাটাকে আমরা সরাসরি এনে ব্যবহার করি না, আমরা সেটাকে একটু সর্ট আউট করি, আমরা সেটাকে ভ্যালিডেট করি, সেটাকে একটু কোডিং করি, সেটাকে একটু মানে সামথিং লাইক লাইক ওয়েন ইউ আর ইটিং সালাদ, লাইক আপনি একটু চাট মশলা নিচ্ছেন, একটু এটা সেটা নিচ্ছেন, এরকম যে র কিছু তো আমরা কখনো খেতে পারি না, সো র কিছু তো কখনো প্রেজেন্টেবল না। তো এই ক্ষেত্রে ডেটাটাকে সর্ট আউট করতে হয়, কারণ ডেটার সাথে অনেক আননেসেসারি ইনফরমেশন মিক্স করা থাকে। আমরা সর্ট আউট করি সেগুলোকে, ডেটা মাইনিং যেটাকে বলে, সর্ট আউট করে ভ্যালিডেশন করে, দেন আমরা একটা ক্যালকুলেশন তৈরি করি। And the process of sorting or calculating data is called data processing. Data processing এর পর data validation হয়, আমরা প্রত্যেকটা each and every information or data আমরা চেক করব। আচ্ছা, আমরা যে ডেটা ডেটা বারবার বলছি, ডেটা কথাটা কিন্তু প্লুরাল, এটা তো আমরা জানি তাই না? আর ডেটার সিঙ্গুলার কি? ডেটা। ডেটা, ভেরি গুড, ভেরি গুড। সো এখন এই যে ডেটা প্রসেসিং, ডেটা ভ্যালিডেশন, এগুলো আবার মানে কোন ডেটা আমি নিচ্ছি সেটার উপরে ভিত্তি করে হচ্ছে এই কাজগুলো ভ্যারি করে। কোয়ালিটেটিভ ডেটা আপনি একভাবে প্রসেসিং করবেন, কোয়ান্টিটেটিভ ডেটা আপনি আরেকভাবে প্রসেসিং করবেন। কি উপায়ে আপনি ডেটা নিচ্ছেন, ইন্টারভিউ থেকে প্রাপ্ত কোয়ালিটেটিভ ডেটা আপনি একভাবে প্রসেসিং করবেন, আবার ফোকাস গ্রুপ ডিসকাশন থেকে প্রাপ্ত কোয়ালিটেটিভ ডেটা সেটা আবার আরেকভাবে প্রসেসিং করবেন। সো এই ডেটা প্রসেসিং, কালেকশন, ভ্যালিডেশন প্রত্যেকটা উপায় হচ্ছে আলাদা আলাদা, তবে কোনোটাই কঠিন কিছু না, বিকজ ইটস অল অ্যাবাউট কমিউনিকেশন। আপনি কথা বলতে জানেন, আপনার কিছু বন্ধু আছে, এর মানেই হচ্ছে আপনি ডেটা কালেকশন পারবেন, এর থেকে ডেটা কালেকশন ইজ নট আ বিগ ডিল। আচ্ছা, দ্য রেজাল্ট অফ ডেটা প্রসেসিং ইজ ইনফরমেশন। ওই যে যেটা বলছিলাম যে টু সাম এক্সটেন্ট কিন্তু ইনফরমেশনকে ডেটা থেকে একটু বিগার সেন্সে দেখা হয়, কখনো আবার ডেটাকে ইনফরমেশন থেকে একটু বিগার সেন্সে দেখা হয়, এগুলো নিয়ে বদার্ড হওয়ার কিছু নাই। ওকে, এখন ডেটা আমি যেটা বলছিলাম যে ডেটার অনেক অনেক ক্লাসিফিকেশন আছে, ডেটাকে অনেক ভাবে ক্লাসিফাই করা যায়, অনেক অ্যাঙ্গেল থেকে ভাগ করা যায়, অনেক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, কিন্তু আমাদের রিসার্চ পারপাসে আমাদের যতটুকু দরকার আমরা ততটুকুই শিখবো। সেটা হচ্ছে আমরা দুইটা পয়েন্ট অফ ভিউ থেকে হচ্ছে আমরা ডেটাকে ক্লাসিফাই করতে পারি। একটা পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমরা দেখবো এটা কি প্রাইমারি ডেটা অর সেকেন্ডারি ডেটা, তার মানে প্রাইমারি ভার্সেস সেকেন্ডারি। আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে কোয়ালিটেটিভ ভার্সেস কোয়ান্টিটেটিভ ডাটা, মানে আমার এই ডাটাটা কি কোয়ালিটেটিভ নাকি কোয়ান্টিটেটিভ। এখন আপনি চিন্তা করেন, আপনার এখানে কিন্তু প্রাইমারি সেকেন্ডারি ভার্সেস কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ না, বারবার বলছি একটু খেয়াল করেন, প্রাইমারি সেকেন্ডারি ডাটা ভার্সেস কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ এরকম কিন্তু টার্মটা না, দুটো দুই বিষয়। এক সেন্স থেকে দেখলে এটা কি প্রাইমারি ডাটা নাকি সেকেন্ডারি ডাটা, আরেক সেন্স থেকে দেখলে এটা কি কোয়ালিটেটিভ ডাটা নাকি কোয়ান্টিটেটিভ ডাটা। একটা ডাটা প্রাইমারি হতে পারে এবং কোয়ালিটেটিভও হতে পারে, আরেকটা ডাটা সেট সেকেন্ডারি হতে পারে এবং কোয়ালিটেটিভ হতে পারে। সো এগুলো কিন্তু মানে এই পোর্শনের সাথে এই পোর্শন কখনো ক্ল্যাশ করবে না। ক্ল্যাশ করবে কি প্রাইমারি অর সেকেন্ডারি, একটা ডেটা সেট কখনো অ্যাট দ্য সেম টাইম প্রাইমারি এবং সেকেন্ডারি হবে না, কখনো না। either it's primary or it's secondary, either it's qualitative or it's quantitative। হতে পারে একটা ডেটা সেটের কিছু অংশ, আপনার একটা রিসার্চের কিছু ডেটা আপনি কোয়ালিটেটিভ ওয়েতে কালেক্ট করলেন, কিছু ডেটা আপনি কোয়ান্টিটেটিভ ওয়েতে কালেক্ট করলেন, যেটাকে আমরা মিক্সড ডেটা বলি, কিন্তু একই ডেটা কখনোই কোয়ালিটেটিভ হবে না আবার কোয়ান্টিটেটিভ হবে না, তার মানে এদের মধ্যে ভার্সেস সম্পর্ক হচ্ছে বিদ্যমান। কিন্তু একটা ডাটা কোয়ালিটেটিভ হয়ে সেকেন্ডারি হতে পারে, সেকেন্ডারি কোয়ালিটেটিভ, প্রাইমারি কোয়ালিটেটিভ হতেই পারে। এই পর্যন্ত কি ক্লিয়ার সবাই? মানে এতক্ষণ যতটুকু বলে আসলাম টিল নাও, এতটুকু পর্যন্ত ক্লিয়ার? জি আপু। কেউ আনক্লিয়ার থাকলে বা না বুঝে থাকলে একটু প্লিজ হাত তোলেন বা একটু আওয়াজ তোলেন। আপু, প্রাইমারি আর সেকেন্ডারি ডাটা কি? আসলে প্রাইমারিটা কি নিজে সংগ্রহ করা আর সেকেন্ডারি অন্য সংগ্রহ করা, সেটাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা একটু পরেই বলছি সেগুলো। আচ্ছা, এখন আমরা দেখি যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটা বলতে কি বোঝায়। প্রাইমারি ডাটা হচ্ছে ইজ দ্য কাইন্ড অফ ডাটা দ্যাট ইজ কালেক্টেড ডিরেক্টলি ফ্রম দ্য ডাটা সোর্স। প্রথম কথা হচ্ছে নিজে সংগ্রহ অন্য সংগ্রহ ব্যাপারটা এরকম না, কারণ অনেক সময় আপনি আপনার একটা স্টাডিতে অন্য কাউকে দিয়েও ডেটা সংগ্রহ করাতে পারেন, দ্যাট উইল বি কল্ড অলসো প্রাইমারি ডেটা। সো কে কালেক্ট করছে এটার থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কখন করা হচ্ছে। মানে একটা স্টাডি করছেন আপনি, এই স্টাডির পারপাসে আপনি যদি ডেটা জেনারেট করেন,
এই স্টাডির পারপাসে আপনি ডেটা কালেক্ট করছেন, ডেটা জেনারেট করছেন, একটা ডেটা সেট জেনারেট করছেন, ওটাকে আমরা প্রাইমারি ডেটা বলবো। কিন্তু এবং যেটা সরাসরি ডেটা সোর্স থেকে আমরা কালেক্ট করছি, মানে সরাসরি আমি সোর্স থেকে আমি কালেক্ট করছি, মানুষের মুখ থেকে, কোনো ফ্যাক্টরি ওয়ার্কারদের কাছে আমি সরাসরি গিয়ে আমি বা আমার রিপ্রেজেন্টেটিভ কেউ, লাইক আমি ধরেন 5 জন ডেটা কালেক্টর নিয়োগ দিলাম, ফিল্ড ওয়ার্কার নিয়োগ দিলাম, তারা আমার হয়ে তারা ফ্যাক্টরি ওয়ার্কারদের কাছে গিয়ে তারা ডাটা কালেক্ট করছে, আমার স্টাডিটা হয়তো আরএমজি ওয়ার্কারদের নিয়ে। সো প্রাইমারি ডাটা বলতে অরিজিনাল ইনফরমেশন, অরিজিনাল ডাটা, যেটা হচ্ছে কোনো আমার যে রিসার্চ প্রজেক্টটা বা আমার যে রিসার্চের কাজটা ওটার পারপাসে, ওটার যে কোয়েশ্চেন গুলো আছে, রিসার্চ কোয়েশ্চেন গুলো আছে, সেই কোয়েশ্চেন গুলোকে অ্যান্সার করবে এই পারপাস করে, বা ওই কোয়েশ্চেন অ্যান্সার করতে হেল্প করবে, লিড করবে এই পারপাসে। তার মানে আমার আমার রিসার্চের পারপাসে আমি যদি ডাটা কালেক্ট করি, সেটা হচ্ছে আমার প্রাইমারি ডাটা। আমি যে ডাটা সেটটা আমি জেনারেট করলাম, আমি তৈরি করলাম, উৎপাদন করলাম, এটাকে আমি প্রাইমারি ডাটা বলবো। আর সেকেন্ডারি ডাটা হচ্ছে, ধরেন তাহমিদ একটা রিসার্চ করছে, ওর অনার্সের ও ইলেকশন ভায়োলেন্সের উপরে বা কোনো একটা ক্যাম্পাস ভায়োলেন্সের উপরে ও একটা স্টাডি করেছে ছোটখাটো। এখন আমি 1 বছর পরে আমি আবার লাইক হয়তো আমি কমিউনাল ভায়োলেন্সের উপর আমি একটা কাজ করছি, সেখানে সামহাও আমি ক্যাম্পাস ভায়োলেন্সের একটা আমি লাইক মানে ওর ইনফরমেশনটা সামহাও আমি অ্যাড করে দিতে পারবো আমার কাজে। তো এই ক্ষেত্রে আমি ওর ডাটা সেটটা নিয়ে কাজে লাগিয়ে নিলাম। এখানে দেখেন তাহমিদ কিন্তু আমার কাজেও ডাটাটা জেনারেট করতে পারতো ইজিলি, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ওই ডাটাটা ওই পার্টিকুলার ক্যাম্পাস ভায়োলেন্সের উপরে পার্টিকুলার যে ডাটা সেট, ওটা যেহেতু সরাসরি আমার স্টাডির পারপাসে জেনারেট করা হয়নি, এবং এটা যেহেতু আগেই জেনারেট করা হয়ে গিয়েছিল, এই কারণে আমি ওটাকে সেকেন্ডারি ডাটা সেট বলবো। ঠিক আছে, এখন সেকেন্ডারি ডাটা অনেকে বলে যে আনইউজড হতে হবে, না এরকম কোনো শর্ত নেই। যেমন ধরেন আপনি বাংলাদেশ মহিলা পরিষদে গেলেন, মহিলা পরিষদের ওদের অনেক ডাটা আছে, মহিলাদের উপর সহিংসতা, শিশু, মহিলা বা শিশু নারী, তাদের উপরে নানা ক্যাটাগরিতে অনেক ডেটা ওদের কাছে পাওয়া যায়, যে কতজন কর্মজীবী নারী আছেন, তাদের মধ্যে কতজন কত ধরনের ভায়োলেন্সের শিকার হচ্ছে, নানান ধরনের নানান ক্যাটাগরিতে ওদের কাছে ডেটা আছে। এখন ধরেন ওদের একটা প্রতিবেদন প্রকাশ করলো, হয়তো শিশু ধরেন শিশুদের উপরে ভায়োলেন্স, মানে চাইল্ড অ্যাবিউজ বা চাইল্ড ভায়োলেন্সের উপরে বা চাইল্ড ট্রাফিকিং এর উপরে ওরা একটা প্রতিবেদন প্রকাশ করলো। এখন আবার এমন ধরেন, আচ্ছা প্রতিবেদন প্রকাশ করা মানে তো ওদের ওদের ওইখানে যে ডাটা আছে সেটা নিয়ে যদি আপনি কাজ করেন, এটাকে সেকেন্ডারি ডাটা বলবো। এখন দেখেন এই ডাটা সেটটা কিন্তু অলরেডি ইউজড, ওরা ওদের প্রতিবেদনে প্রকাশ করেছে, তার মানে ওদের ডাটাটা ওরা অলরেডি প্রতিবেদনে ব্যবহার করেছে। কিন্তু এমনও যদি হয় যে মহিলা পরিষদের ডাটা ব্যাংকে এমন কিছু ডাটা আছে যেগুলো ওরা কোথাও ওই পর্যন্ত ওরা কোথাও পাবলিশ করেনি, ওই ডাটাগুলোকে কাজে লাগিয়ে ওরা কিছু করেনি, কিন্তু আপনি ওদের কাছে যে ওই ডাটাগুলো নিয়ে আসলেন, ওদের কাছে তো টেবিল মানে ভর্তি ডাটা থাকে। এই টেবিল মানে হচ্ছে বসার টেবিল না, মানে এই টেবিল হচ্ছে মানে এক্সেল শিট ভরা ভর্তি টেবিল, এরকম বোঝা, মানে এক্সেল শিট ভর্তি ডেটা, এটা বোঝাচ্ছি। সো এখন ধরেন আনইউজড কোনো ডাটা সেটা আপনি ব্যবহার করছেন, এক্ষেত্রেও এটা কিন্তু সেকেন্ডারি ডাটা, কারণ এই ডাটাটা দিস ডাটা ওয়াজ নট জেনারেটেড ফর দ্য পারপাস অফ ইউর স্টাডি। মানে এখানে হ্যাঁ মুবিন কিছু বলবেন, বল। জি আপু, আমি যদি মনে করেন জাপান আর বাংলাদেশের ইকোনমি নিয়ে কোয়ান্টিটেটিভ রিসার্চ করতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি ওই সিডি থেকে যদি আমি ডেটা সেটটা নেই, সেই ক্ষেত্রে কি আমার নেওয়া যাবে? এটা কি সেকেন্ডারি টাইপ ডেটা হবে? হ্যাঁ এটা সেকেন্ডারি ডাটা হবে। এটাই কোশ্চেন ছিল আমার। ওকে, তো সেকেন্ডারি ডাটা ইউজড হোক আনইউজড হোক, সহজ কথা, যেটা আপনার রিসার্চ পারপাসে মানে এই রিসার্চ পারপাসে আপনি জেনারেট করেননি, মানে আপনার রিসার্চের আগে যেটা এক্সিস্ট করতো, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ডারি ডাটা। অথবা এক্সিস্টেন্সটাও গুরুত্বপূর্ণ না, কারণ ধরেন আপনি একটা বিষয়ের উপর, নারী সহিংসতার উপর আপনি একটা রিসার্চ করছেন, শুরু করেছেন প্ল্যানিং, লেখা, লিটারেচার রিভিউ চলছে, এমন সময় হঠাৎ করে প্রথম আলো সুন্দর একটা রিপোর্ট করলো, সেখানের এমন এমন ইনফরমেশন, আপনার সব ইনফরমেশনই আপনার রিসার্চের কাজে লেগে গেল এবং আপনার কাজটা এগিয়ে গেল। সো ওটা কিন্তু আপনার রিসার্চ এক্সিস্ট করার পরে ওদেরটা এক্সিস্ট করলো, মানে আপনার কাজ শুরু হওয়ার পর আপনি ওদের ডাটাটা পেলেন, এটা নতুন ডাটা, ইটস আ নিউ ডাটা।
সো এক্সিস্টেন্স দিয়েও আসলে গুরুত্ব না, বিষয়টা হচ্ছে পারপাস। আপনার রিসার্চের পারপাসে আপনি যদি রিসার্চ জেনারেট ওই ডাটাটা জেনারেট করে থাকেন, ওই ডাটা কালেক্ট করে থাকেন ফ্রম দ্য সোর্স, সেটা আপনি করেন অথবা আপনার রিপ্রেজেন্টেটিভ, মানে আপনি যদি ডাটা কালেক্টর নিয়োগ দেন তাদেরকে আপনার রিপ্রেজেন্টেটিভ বলবো। সো আপনি যদি জেনারেট করেন অথবা আপনার যে মানে রিপ্রেজেন্টেটিভরাও যদি জেনারেট করে, সেটা হচ্ছে প্রাইমারি ডেটা। এছাড়া আপনার রিসার্চের আগে হোক, আপনার রিসার্চের পরে হোক, আপনার রিসার্চের সমসাময়িক হোক, এমন কোন ডাটা সেট, সেটা ইউজড হোক আনইউজড হোক, কেউ জানে না দুনিয়ার, আপনি এমন কোন জায়গা থেকে ডাটা নিয়ে আসলেন কিন্তু যেটা আপনি সরাসরি তৈরি করেননি, আপনি সরাসরি কালেক্ট করেননি, এরকম কোন ডাটাকে আমরা সেকেন্ডারি ডাটা সোর্স বলবো বা সেকেন্ডারি ডাটা বলবো। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডাটার কনসেপ্টটা কি ক্লিয়ার? জি আপু। জি আপু। আচ্ছা, কেউ কেউ যদি ক্লিয়ার না হন তাহলে হাত তুলতে পারেন। ওকে, এখন আমরা আসি কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা নিয়ে। এখানে দেখেন, কোয়ালিটেটিভ মানে বোঝাই যায় যে এটা হচ্ছে ডেসক্রিপটিভ, সামথিং ডেসক্রিপটিভ। এবং কোয়ান্টিটেটিভ, কথায় আছে কোয়ান্ট, কোয়ান্ট মানে ম্যাথ, মানে নাম্বার। সো কোয়ালিটেটিভ ডাটা প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। আর কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট ডাটা, একটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটা। কোন ডাটাকে আমরা কি বলবো? প্রাইমারি আর সেকেন্ডারি ডাটার কিন্তু কোনো ক্লাসিফিকেশন নাই। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটার দুটোরই আবার ভাগ আছে, কোয়ালিটেটিভ দুই প্রকার, কোয়ান্টিটেটিভও দুই প্রকার। আচ্ছা, কোন ডাটাকে কি বলছি আমরা একটু দেখি। কোয়ান্টিটেটিভ ডাটা, if we can express the characteristics in numeric form, তাহলে সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা বলবো, যেমন হাইট, ওয়েট, ইনকাম, এক্সাম মার্কস এটসেট্রা। মানে এমন কোনো একটা অ্যান্সার বা এমন কোনো একটা ক্যারেক্টারিস্টিক্স, এমন কিছু, কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বা কোনো রেসপন্স, সেটা যদি নিউমেরিক ফর্মে আসে তাহলে হচ্ছে হাইট, সেটাকে আমরা কোয়ান্টিটেটিভ ডাটা বলবো। যেমন হাইট, আমি যদি আপনাকে মানে হাইট জিজ্ঞেস করি, আপনি সেন্টিমিটারে বলেন, আপনি ইঞ্চি আর ফিটে বলেন, আপনি কিন্তু নাম্বারই বলবেন, লাইক 153 সেন্টিমিটার, অথবা আপনি বলবেন আপনি 5 ফিট 5 ইঞ্চি, এরকমটা বলবেন। আপনার ইনকাম 6 ডিজিট স্যালারিতে হতে পারে, 5 ডিজিট স্যালারিতে হতে পারে, সো যেটাই হোক আপনি কিন্তু ইনকামটা আপনি নাম্বার দিয়েই বলবেন। এরপরে দেখেন, কোয়ান্টিটেটিভ ডেটার যে দুটো ভাগ আছে, মানে দুটো টাইপ আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডেটা আর একটা হচ্ছে ডিসক্রিট ডেটা। কন্টিনিউয়াস ডেটা কি? ইফ ইট হ্যাজ মেজারিং ফেনোমেনা, মানে এমন কিছু মানে কোয়ান্টিটেটিভ ফর্মে আপনি এমন রেসপন্সটা পেলেন যেটার হচ্ছে মেজারিং ফেনোমেনা আছে, যেটাকে আমরা পরিমাপ করতে পারি, যেটার মেজার করতে পারি। ইফ উই ক্যান মেজার দ্য ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে আমরা কন্টিনিউয়াস ডেটা বলবো, যেমন হাইট, ওয়েট, টেম্পারেচার, এগুলোকে মেজার করা যায়। কিন্তু ডিসক্রিট ডেটা কি? ডিসক্রিট ডেটা হচ্ছে ইফ ইট হ্যাজ কাউন্টিং ফেনোমেনা, যেগুলোকে আমরা কাউন্ট করি, যেমন ফ্যামিলি সাইজ, নাম্বার অফ পেজেস ইন আ বুক, নাম্বার অফ অ্যাপেলস ইন আ বাস্কেট, নাম্বার অফ ফোন কলস ইন আ ডে, এগুলো হচ্ছে ডিসক্রিট ডেটা। এবং আরেকটা পার্থক্য হচ্ছে, ডিসক্রিট ডেটায় আমরা হোল নাম্বার নেই। যেমন ধরেন একটা বইয়ে কখনো পৃষ্ঠা 3.5 হতে পারবে না, মানে ধরেন 33.2, এরকম কিন্তু কখনো পৃষ্ঠা নাম্বার হতে পারে না। একটা আপেল আমি কি কখনো বলতে পারবো ওই বাস্কেটে 3.5টা আপেল আছে? হ্যাঁ, বলতে পারেন আপু, যদি একটা আপেলকে অর্ধেক খেয়ে রেখে দেয় সেটা হতে পারে, বাট আসলে ব্যাপারটা ওইভাবে না। আমরা মানে রিয়েল সেন্সে যদি দেখি, মানে অর্ধেক বলতে তো আপেল জন্ম নেয় না, তাই না? যত ছোট আপেলই হোক, ওটা কিন্তু একটা। আচ্ছা, নাম্বার অফ ফোন কলস ইন আ ডে, এগুলো হচ্ছে ডিসক্রিট নাম্বার, মানে হোল নাম্বার। সো এগুলো কখনো ডেসিমাল ফর্মে আসবে না। এরকম ডাটাকে, এরকম নাম্বারকে আমরা ডিসক্রিট ডেটা বলছি। আর কন্টিনিউয়াস ডেটা যে হচ্ছে, যেমন এগুলো কিন্তু কন্টিনিউয়াস, মানে এগুলো ডেসিমাল নাম্বার আছে। যেমন ধরেন হাইট, ওয়েট সরাসরি কারো 70 কেজি, কারো 70 কেজি এত গ্রাম, 200 গ্রাম, এরকম হতে পারে। টেম্পারেচার,
টেম্পারেচার তো সবসময় ডেসিমালেই থাকে। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের কোয়ান্টিটেটিভ ডেটার টাইপটা, খুবই সহজ। এবং কোয়ালিটেটিভ ডেটা দেখেন, ইফ দ্য ক্যারেক্টারিস্টিক্স এক্সপ্রেসড ইন নন নিউমেরিক ফর্ম, যদি নন নিউমেরিক ফর্মে না এসে রাদার ক্যাটাগরিক্যাল ফর্মে আসে, সেটাকে আমরা বলছি কোয়ালিটেটিভ ডেটা। যেমন ধরেন এডুকেশন লেভেল, নেম অফ আ গ্রুপ, হেয়ার কালার, জেন্ডার, মানে ক্যাটাগরিক্যাল ফর্মে আসবে, আপনার কাছে কথা হিসেবে এই ডেটাগুলো আসবে। কোনো কিছুর নাম আসতে পারে, হেয়ার কালার, জেন্ডার, ক্যাটাগরি, এরকম ধরনের আসবে, সেগুলোকে আমরা বলছি কোয়ালিটেটিভ ডাটা। এবং অবশ্যই এই কোয়ালিটেটিভ ডাটা কখনো নিউমেরিক ফর্মে আসবে না। আচ্ছা, কোয়ালিটেটিভ ডেটার আবার দুইটা টাইপ আছে, একটা হচ্ছে নমিনাল, একটা হচ্ছে অর্ডিনাল। অর্ডিনালটা আগে বলি। অর্ডিনাল হচ্ছে যেই ডাটাকে অর্ডার করতে পারবেন। যেমন ধরেন কোয়ালিটেটিভ ডাটাই আমি যদি বলি যে তোমাদের রেজাল্ট দিয়েছে, বলে হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়েছে আপু? ও ও আর ও হয়েছে, নিশা তিশা এবং দিশা হয়েছে। সো দেখেন, আমি কিন্তু রেজাল্টের যেখানে ফার্স্ট সেকেন্ড থার্ড কে হলো, বা আপনি কততম হয়েছেন, আপনি সিক্সথ হয়েছেন, এই যে একটা অর্ডার করা যাচ্ছে এক্সাম রেজাল্টকে, বা সিজিপিএও যদি আমি ধরি, তাহলে সর্বপ্রথম সিজিপিএ মানে হাইয়েস্ট র্যাঙ্কিং হচ্ছে 4, তারপরে আস্তে আস্তে। তো আমি একটা ক্লাসের স্টুডেন্টদের যদি ধরেন ফিজিক্স ডিপার্টমেন্টের অততম ব্যাচের ফিজিক্স ডিপার্টমেন্টের এই স্টুডেন্টদের হচ্ছে আমি এই পার্টিকুলার কোর্সের স্টুডেন্টদের এক্সাম মার্কসটা আমি নিচ্ছি। সো এখানে কিন্তু আপনি হাইয়েস্ট টু লোয়েস্ট আর লোয়েস্ট টু হাইয়েস্ট অর্ডার করতে পারবেন। ইকোনমিক স্ট্যাটাস যেমন লো, মিডিয়াম, হাই, এগুলোকে অর্ডার করা যায়, অথবা হাই, মিডিয়াম, লো, আপনি একটা অর্ডারে ফেলতে পারবেন। রেসপন্স গুলো এমন আসবে যে নন নিউমেরিক এবং হচ্ছে অর্ডার, মানে অর্ডার ফলো করে আসবে। সো এটা হচ্ছে অর্ডিনাল ডেটা। আর নমিনাল ডেটা হচ্ছে যেগুলোকে অর্ডার করতে পারবেন না, ক্যাটাগরিতে ফেলা যায়। যেমন ধরেন লাইক জেন্ডার, আমি যদি জিজ্ঞেস করি আপনার জেন্ডার কি, আপনি বললেন মেল। এখন আমি আমার একটা স্টাডি করলাম, সেই স্টাডিতে জেন্ডার ধরেন আমি যদি 100 জন মানুষের উপরে গবেষণা করি, সেখানে 30 জন পুরুষ এবং 70 জন নারী। আমি কিন্তু আগে জেন্ডারের কথা, আগে মেলদের কথা বলতে পারি, পরে ফিমেলদের কথা বলতে পারি, আবার প্রথমে ফিমেলদের কথা বলতে পারি, পরে মেলদের কথা বলতে পারি। এখানে আমার কোনো পার্টিকুলার অর্ডার নেই। তারপর ধর নেম অফ আ গ্রুপ, অথবা কোনো মানে লাইক এই যে ক্রিকেট টিম, হ্যাঁ, আইপিএল, বিপিএল, বা বিপিএল এর মধ্যে বা আইপিএল এর মধ্যে ধরেন কলকাতা নাইট রাইডার একটা টিম, আদার্স আরেকটা টিম, জয়চলার একটা টিম আছে। সো এই যে টিমগুলোর নাম, এখানে কিন্তু কোনো অর্ডার নাই। আবার ধরেন হেয়ার কালার, এখানেও কোনো অর্ডার নেই, ব্রাউন হেয়ার, ব্ল্যাক হেয়ার, হোয়াইট হেয়ার, আমি যে কোনোটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় করলে এখানে কোনো অসুবিধা হবে না। সো যেগুলো অর্ডার মেনটেন করে না এবং যেগুলো হচ্ছে নেমস, বেসিক্যালি নেমস, ওগুলোকে আমরা নমিনাল ডেটা বলছি। আর অর্ডিনাল ডেটা হচ্ছে যেগুলোর অর্ডারিস্টিক একটা ক্যারেক্টার আছে, যেগুলোকে অর্ডার করা যায়, একটা একটা মানে ইয়ের মধ্যে, সিরিয়ালের মধ্যে ফেলা যায়, ওগুলোকে বলছে অর্ডিনাল ডেটা। এই হচ্ছে আমাদের ডেটা টাইপ চলে গেল। সো প্রাইমারি আর সেকেন্ডারি ডাটার পার্থক্যটাও বুঝতে পারলেন, এবং কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা তো ইজিলি বোঝা যায়। তবে বিষয়টা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ডিসক্রিট এবং কন্টিনিউয়াস ডাটা, এগুলো হচ্ছে একটু মানে মাথায় রাখতে হবে খুব ইজিলি। এখন আমরা আসি ডেটা কালেকশন মেথডে। ডেটা কালেক্ট করার অনেক 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 মেথড আছে, মানে 20টা তো আছেই, কিন্তু মূল কথা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কয়েকটা মেথড ডেটা কালেকশনের, খুব মানে বেসিক যে মেথড, ওই বেসিক মেথড কিন্তু অল্প কয়টা। এরপরে দেখা যাচ্ছে যে অন্যান্য যে মেথড গুলো আসছে, সেগুলো হচ্ছে হাইব্রিড মেথড। হাইব্রিড মেথড বলতে কোনো না কোনো ডেটা মানে মেথডের সাথে ফিউশন। সো এগুলোকে বলছি আমরা হাইব্রিড ডেটা কালেকশন মেথড। তো আমরা কোনগুলো বেসিক, কোনগুলো হাইব্রিড, ওগুলোতে আমরা যাব না, কারণ প্রত্যেকটা মেথডেরই আলাদা আলাদা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, হোয়াটএভার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক ধরনের ডেটা কালেকশন মেথড আছে। আমি ডকুমেন্টস এন্ড রেকর্ড করতে পারি, অবজারভেশন করতে পারি, কম্বিনেশন রিসার্চ করতে পারি, ওরাল হিস্ট্রি করতে পারি, অনলাইন ট্র্যাকিং করতে পারি, সোশ্যাল মিডিয়া মনিটরিং করতে পারি, ফোকাস গ্রুপ করতে পারি, সার্ভে করতে পারি, ঠিক আছে। সো অনেক ধরনের ডেটা কালেকশন মেথড আছে। এখন আমরা জানবো যে
What are the main data collection methods? There are many different options in terms of how you go about collecting data for your study. So আমরা এগুলোকে একটু দেখছি যে কি কি ধরনের ডেটা কালেকশন মেথড আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইন্টারভিউ আছে। সো ইন্টারভিউ একটা ইউনিক ডেটা কালেকশন মেথড, একটা বেসিক ডেটা কালেকশন মেথড। এখন দেখি ইন্টারভিউ কিন্তু আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড অথবা স্ট্রাকচার্ড হতে পারে। আমরা যখন আর একটু ডিটেইল পড়বো তখন আমরা এই ইন্টারভিউ আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড বা স্ট্রাকচার্ড ইন্টারভিউ বলতে কি বোঝায় সেগুলো আমরা পরে জানবো। আচ্ছা, ওরালি একটু জাস্ট বলে রাখি, ধরেন আপনার যে ইন্টারভিউ এর কোয়েশ্চেনটা, আবার ইন্টারভিউ কিন্তু কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ দুটোই হতে পারে। আপনি একজন ব্যক্তিকে প্রশ্ন করছেন, তিনি হয়তো আপনার মানে সে তার অ্যান্সার গুলো নিউমেরিক্যালি হবে, আপনি কোয়েশ্চেন গুলো করলেন এইভাবে, সেটা আপনার কোয়ান্টিটেটিভ ইন্টারভিউ। তবে বেশিরভাগই আমরা করি কোয়ালিটেটিভ ইন্টারভিউ, মানে কথোপকথন। আমি সরাসরি তাকে প্রশ্ন করি, সে উত্তর দেয়, তার উত্তরগুলো বেশিরভাগই নন নিউমেরিক্যাল ফর্মে হয়, যেগুলোকে আমরা কোয়ালিটেটিভ ইন্টারভিউ বলি। আচ্ছা, এখন আনস্ট্রাকচার্ড, সেমি স্ট্রাকচার্ড, স্ট্রাকচার্ড কি? স্ট্রাকচার্ড ইন্টারভিউ হচ্ছে যে আমি ধরেন আপনার ইন্টারভিউ করছি, আমি 10টা প্রশ্ন রেডি করেছি, আমি সেই 10টা প্রশ্ন আপনাকে দিয়ে দিব আগে থেকেই, এবং আপনার সময় অনুযায়ী আপনি আমাকে একটা সময় দিবেন যে হ্যাঁ অমুক দিন অতটার সময় আমরা ইন্টারভিউ করব, তো আমি ওই সময় আপনার দরবারে হাজির হয়ে যাব, এবং প্রশ্নগুলো আমি একে একে আপনাকে করব, আপনি একে একে উত্তর দিবেন। এই প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন আমি আপনাকে করতে পারবো না। এটাকে বলে স্ট্রাকচার্ড ইন্টারভিউ। সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ হচ্ছে ওই কোয়েশ্চেনের খুব রিলিভেন্ট, ধরেন আপনি এমন একটা উত্তর বললেন যে আমার ওই উত্তর ধরে আরেকটা প্রশ্ন করতে ইচ্ছে করছে এবং করাটা খুবই রিলিভেন্ট আমার এই স্টাডির জন্য। সো এরকম টুকটাক কিছু জায়গায় একটু ছাড় দেয়া, মানে খুব রিজিড না হয়ে, খুব হার্ড এন্ড ফাস্ট রুল ফলো না করে এই যে একটু একটু ছাড় দিলাম, এটাকে বলে সেমি স্ট্রাকচার্ড ইন্টারভিউ। আর নন স্ট্রাকচার্ড বা আনস্ট্রাকচার্ড হচ্ছে যে আমি আসলে স্পেসিফিক কোনো কোয়েশ্চেনিয়ারই রেডি করব না, শুধু একটা থিম থাকবে বা দুই একটা লিডিং প্রশ্ন আমি করব। 1 সেকেন্ড। দুই একটা লিডিং প্রশ্ন আমি রাখবো আমার নিজের মানে গাইডলাইনের জন্য, কিন্তু ওনাকে আমি কোয়েশ্চেনিয়ার গুলো সাবমিট করব না, কারণ আমি তো কোয়েশ্চেনিয়ার রেডিই করি নাই। আমি কথোপকথন করব, গল্পের ছলে আমি তার কাছ থেকে উত্তরগুলো নিয়ে নিব। এগুলোকে বলে আনস্ট্রাকচার, মানে যেটার কোয়েশ্চেনিয়ারের কোনো স্ট্রাকচার নেই, কোনো অবয়ব নেই, কাঠামো নেই। ঠিক আছে? সো এই হচ্ছে ইন্টারভিউ। এখন তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ ডাটা কালেকশন মেথড হচ্ছে ফোকাস গ্রুপ বা গ্রুপ ইন্টারভিউ, মানে ফোকাস গ্রুপ ডিসকাশন যেটাকে আমরা বলি এফজিডি, বা গ্রুপ ইন্টারভিউ মানে জিআই। দুটোর মধ্যে মানে একটু পার্থক্য আছে। ফোকাসড গ্রুপ ডিসকাশন হচ্ছে আমরা মানে এখানে আপনার কোনো একটা পার্টিকুলার বিষয়ে একটা স্টাডি করছেন, যেমন ধরেন আপনি আরএমজি ওয়ার্কার, গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে, রেডিমেড গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে আপনি হচ্ছে একটা স্টাডি করছেন। তো এই ক্ষেত্রে আপনি 10 জন মানে বিভিন্ন ক্যাটাগরি, ধরেন 10 জন ফ্লোর বয়, সরি 2 জন ফ্লোর বয়, 3 জন সুপারভাইজার, 5 জন ওয়ার্কার, সো এভাবে করে আপনি 10 জনকে একটা গ্রুপে নিয়ে আসলেন, এরা আপনার ফোকাসড গ্রুপ। সো এদেরকে নিয়ে আপনি ডিসকাশন করবেন। সো এই ক্ষেত্রে যেটা হয় যে আমরা একটা প্রশ্ন করি এবং সবাইকে একসাথে এট দ্য সেম টাইম একটা ছোট রুমে বা একটা মাঠে যদি হয়, একসাথে তাদেরকে চেয়ারে একসাথে বসানো হয়, দেন একটা প্রশ্ন করা হয় এবং সবার রেসপন্স শোনা হয় যে এই প্রশ্নে আপনার কি মনে হয়, এটা আপনার কি মনে হয়, আপনার কি উত্তর, এই ক্ষেত্রে আপনি কি বলতেছেন শুনি তো। এভাবে করে করে পার্সন এ বি সি ডি ই এফ জি এইচ আই যে সবার কাছ থেকে, পুরো 10 জনের কাছ থেকেই হচ্ছে রেসপন্স নেওয়া হয়। আর গ্রুপ ইন্টারভিউ হচ্ছে একই গ্রুপের, যেমন ধরেন শুধু 5 জন ওয়ার্কারদের, অথবা শুধু 3 জন সুপারভাইজারদের, অথবা ধরেন গার্মেন্টসে যে ফ্লোর বয় থাকে যারা, বা মেডিকেলের ধরেন নার্সেস, আমি তাদের উপর ইন্টারভিউ করছি, কাজ করছি, সো অনলি আমি 20 জন নার্সকে গ্রুপ ইন্টারভিউ করব। সো গ্রুপ ইন্টারভিউ বলতে হচ্ছে, দেখেন
এখানে কিভাবে দুইটার পার্থক্যটা মনে রাখবেন, ফোকাসড গ্রুপস ডিসকাশন বা ফোকাসড গ্রুপ ডিসকাশন যেটাই বলি, এক্ষেত্রে বিভিন্ন জনমতের বা বিভিন্ন ইডিওলজির বিভিন্ন আইডেন্টিটির মানুষকে একসাথে করাটা বোঝায়। আর গ্রুপ ইন্টারভিউতে একটা ইডিওলজির বা একটা আইডেন্টিটির মানুষকে, যেমন ধরেন ডক্টররা একটা আইডেন্টিটি বিলং করে, নার্সরা আরেকটা আইডেন্টিটি বিলং করে, ফ্লোর বয়রা আরেকটা আইডেন্টিটি বিলং করে, যারা হসপিটালে ক্লার্ক থাকে ঝাড়া মোছা করে তারা আরেকটা আইডেন্টিটি বিলং করে। সো আপনি পার্টিকুলারলি কোন গ্রুপকে ইন্টারভিউ করবেন দ্যাটস আ ম্যাটার অফ কনসার্ন, সো দ্যাট নিড টু বি ইনশিওরড। সো আপনি ওই হিসাবে তাদেরকে একসাথে করে ইন্টারভিউ করলেন। সো এগুলো হচ্ছে মেইন ডাটা কালেকশন মেথড। আরেকটা আছে সেটা হচ্ছে সার্ভে করা। যখন একটা বিশাল জনগোষ্ঠী আমার রিচ করা পসিবল হচ্ছে না, তখন আমি একটা স্যাম্পল সাইজ রেডি করি এবং সেই স্যাম্পল সাইজ, যেমন ধরেন 10,000 মানুষের উপরে তো আপনার স্টাডি করা পসিবল না, কিন্তু 1,000 মানুষের উপরে পসিবল। সো আপনি 10,000 মানুষ থেকে আপনি চিন্তা করলেন যে ওকে এখান থেকে আমি 1,000 মানুষের রেসপন্স কালেক্ট করব। সো ওইটাকে বলছি আমরা সার্ভে। আচ্ছা, আমরা বোধহয় আগে দেখতাম যে সেন্সাস হয়, আদমশুমারি। সেন্সাসের একটা মিনি ভার্সন হচ্ছে সার্ভে। যখন এন্টায়ার পপুলেশন বলতে কিন্তু এখানে জনসংখ্যা বোঝায় না, রিসার্চে পপুলেশন বলতে একটা স্টাডি গ্রুপকে বোঝায়। যেমন ধরেন আপনি বেদে সম্প্রদায়দের উপরে একটা কাজ করবেন ফর এক্সাম্পল। সো বেদে সম্প্রদায়, এই সম্প্রদায়টা, এই কমিউনিটিটা হচ্ছে আপনার জন্য একটা পপুলেশন। অথবা আপনি স্কুল গার্লসদের অ্যাডোলেসেন্ট যারা, তাদের নিয়ে আপনি কাজ করবেন। সো স্কুল গার্লসদের নিয়ে যদি আপনি কাজ করতে চান, অনলি স্কুল গার্লস অফ ঢাকা সিটি, এরা হচ্ছে আপনার পপুলেশন রিসার্চের, এরা হচ্ছে আপনার পপুলেশন। তারপরে ধরেন আপনি আরএমজি ওয়ার্কারদের নিয়ে কাজ করতে চান, বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি আরএমজি ওয়ার্কার আছে। আপনি সেই ক্ষেত্রে ধরেন ঢাকা সিটি বা ঢাকা নর্থ সিটি বা টাঙ্গাইলের অথবা মানে এই ধরনের যে জোনগুলো আছে সেখানের কোনো একটা পার্টিকুলার এরিয়ার আপনি আরএমজি ওয়ার্কারদের নিয়ে কাজ করতে চান। সো তারা হচ্ছে আপনার পপুলেশন। সো ওভারঅল পপুলেশনকে আপনি যদি মানে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে রিপ্রেজেন্ট করেন, সেটাকে বলছি আমরা সার্ভে। সো সার্ভে অনলাইনও হতে পারে, ফিজিক্যাল সার্ভে। নাওএডেজ অনলাইন সার্ভে হ্যাজ বিন মাচ পপুলার। আপনি অনলাইনে সার্ভে করে খুব ইজিলি আপনার কস্ট অনেক লেস করতে পারবেন রিসার্চের জন্য। সো আমরা সার্ভে করি, সেখানে সার্ভেতে অনেকগুলো কোয়েশ্চেন থাকে, এখানে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ মিক্সড করেই বিশেষ করে সার্ভে কোয়েশ্চেন গুলো করা হয়। হ্যাঁ আফ্রিদি বলো। আপু, আমার একটা প্রবলেম হয় যে সার্ভে অনেক সময় রিসার্চ মেথড হয়, আবার সার্ভে ডেটা কালেকশন মেথড হয়। এই দুইটার মধ্যে আমি পার্থক্যই পাই না বেশিরভাগ সময়। এটা কেমনে হয়? না, সার্ভে তো হচ্ছে ডেটা কালেকশন মেথড, সার্ভে তো রিসার্চ মেথড হতে পারে না। রিসার্চ মেথড বলতে তো অনেক কিছু বোঝায়। আপনার ডেটা কালেকশন মেথড কি, তারপরে হচ্ছে মানে রিসার্চ মেথড, আচ্ছা যারা বলে তারা মূলত মানে শর্টকাটে আর কি। রিসার্চ মেথড বলতে ওই আপনার ডাটা কালেকশন মেথড কি ছিল, কারণ এইটাই তো খুব ইম্পর্টেন্ট, ডাটা কালেকশনটাই তো খুব ইম্পর্টেন্ট। মানে এটা বলে ওটাকে সিনোনিমাস করে আর কি, এটা বলে ওটাকে ইন্ডিকেট করে, বাট মূলত সার্ভে হচ্ছে ডাটা কালেকশন মেথড। দেন আছে আমাদের অবজারভেশন। আমরা একটা এন্টায়ার আপু, আমি একটা ভুল করছি, মানে ওটা মেথড নয়, ওটা স্ট্র্যাটেজির কথা। ওই একই মেথড আর স্ট্র্যাটেজি একই কথা। মানে অনেকটা রিসার্চ, আমাদের একটা ক্লাসে তো রিসার্চ আনিয়ান ধরে পড়াইছিল, তো সেই ক্ষেত্রে স্ট্র্যাটেজিতে সার্ভে ছিল। তো ওইটা কি আমরা মেইনলি ডেটা কালেকশন মেথডটাই বুঝাইছি? মেথড আর স্ট্র্যাটেজি বলতে এখানে একই জিনিস বুঝিয়েছে। ডেটা কালেকশন স্ট্র্যাটেজি মানে বাংলায় যদি বলেন ডেটা কালেকশনের পদ্ধতি বা কলা কৌশল, একই কথা। আচ্ছা, অবজারভেশন, এখানে দেখেন এথনোগ্রাফিক অবজারভেশন আছে, নেটনোগ্রাফিক অবজারভেশন আছে, সিম্পল অবজারভেশন আছে। সো আপনি যেই কমিউনিটি বা আপনি যেই পপুলেশনের উপর স্টাডি করছেন তাদেরকে আপনি অবজার্ভ করলেন। এই অবজারভেশন আবার অনেক রকমের আছে, যখন আপনি অবজারভেশন করবেন তখন বুঝতে পারবেন। শ্যাডো অবজারভেশন আছে, ধরেন আপনি একটা পপুলেশনকে তো যেমন ধরেন আপনি কমলাপুর রেল স্টেশনে যারা বসবাস করে মূলত, যে ওখানে যারা ছিন্নমূল জনগোষ্ঠী, তাদের লাইফস্টাইল আপনি অবজার্ভ করবেন। এখন
আপনি তো তাদের লাইফস্টাইল যদি ফুললি অবজার্ভ করতে চান, তাহলে আপনাকে সারা দিন রাত 24 ঘন্টা এবং অ্যাটলিস্ট 1 মাস আপনার সেখানে 24 ঘন্টা করেই আপনাকে পুরো 1 মাস সেখানে অবজার্ভ করতে হবে। কিন্তু ধরেন অ্যাজ আ রিসার্চার আপনার পক্ষে সম্ভব না যে অনলি অবজারভেশনই আপনি 30 ডেজ এঙ্গেজ করবেন। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি ওই জোনটাকে 3টা 4টা অ্যাঙ্গেলে ভাগ করলেন এবং আপনার হয়ে আরো 4জন রিসার্চারকে বা 4জন ডেটা কালেক্টরকে আপনি মানে এমপ্লয় করলেন, তাদেরকে রিক্রুইট করলেন। তো এটা হচ্ছে শ্যাডো এথনোগ্রাফি, যে আপনার হয়ে তারা অবজার্ভ করবে। আপনি কি কি জিনিস অবজার্ভ করবেন সেগুলো যদি চেকলিস্টটা তাদেরকে দিয়ে দেন, তারাও সেই সেই জিনিসগুলো অবজার্ভ করবে। তারা কিভাবে খায়, কখন ঘুম থেকে ওঠে, তাদের জীবনযাত্রার মান কেমন, তারা কি খায় মূলত, তাদের খাবারটা কোত্থেকে আসে, তাদের স্যানিটাইজেশন হাইজিন কিভাবে মেনটেন হয়, তাদের বাচ্চারা কিভাবে দিন কাটায়, নানান কিছু আপনি অবজার্ভ করলেন। সেই চেকলিস্টটা যদি তাদেরকেও দিয়ে দেন, তারাও হচ্ছে সেগুলো দেখলো এবং প্রতিদিনেরটা প্রতিদিন বা সাথে সাথে নোট রাখলো। সো আপনার যেটা হবে যে আপনারা 5জন রিসার্চার মিলে 10 দিন অবজার্ভ করলেন। সো আপনার জন্য টাইম কনজিউমিং হলো না, বিষয়টা আপনার জন্য সেভ হয়ে গেল। এরকম আর কি, যে শ্যাডো এথনোগ্রাফি আছে যে আপনার হয়ে কেউ করে দিবে, আপনিও থাকবেন ইনভলভ। আবার অনেক সময় আছে যে নেটনোগ্রাফিক অবজারভেশন, আপনি কোনো কিছু মানুষের মানে ইন্টারনেটের মাধ্যমে আপনি তাদেরকে অবজার্ভ করলেন, ফেসবুকে হতে পারে, টুইটারে হতে পারে, যেগুলো ইদানিং এখন অনেক করে। আচ্ছা, সো ডকুমেন্টস এন্ড রেকর্ডস হচ্ছে বেসিক্যালি লিটারেচার রিভিউ বা কেস রিলেটেড, যেগুলো যে এগুলো হিস্ট্রি বা সোশিওলজি এই ধরনের মানে ইয়েতে এই ধরনের কাজগুলো বেশি হয়, যে ডকুমেন্টস রেকর্ডস এগুলোর উপর বেস করে ডাটা হচ্ছে, মানে ডাটাগুলো জেনারেট করা হচ্ছে, স্টাডি করা হচ্ছে। কোনো একটা পার্টিকুলার বিষয়ের উপরে প্রচুর ডকুমেন্টস থাকে, অনেক রেকর্ডস থাকে, পাস্ট রেকর্ড। পুলিশেরাও অনেক সময় এই বিষয়গুলো নিয়ে কাজ করেন। তো সেগুলো ঘেটে সামহাও আপনি কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ সামহাও একটা প্রসেসে নিয়ে আসলেন আপনার ডেটাগুলোকে। ইট ডিপেন্ডস যে কি ধরনের ডকুমেন্টস আপনার কাছে অ্যাভেলেবেল, কি ধরনের রেকর্ডস আপনার কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, তারপরে কেস স্টাডি আছে। আমরা জানি, যেমন ধরেন আপনি রিসেন্ট যেটা এক্সাম্পল কমিউনাল ভায়োলেন্স যেটা হলো দুর্গাপূজার সময়। সো আপনি কমিউনাল ভায়োলেন্স নিয়ে যদি কাজ করতে চান, আপনি যদি চান যে বাংলাদেশে এরকম বিগেস্ট যেগুলো নাকি সাড়া ফেলে দিয়েছিল, এরকম আপনি 50টা কেস নিয়ে কাজ করবেন। সো আপনি তাহলে এখন থেকে শুরু করে প্রিভিয়াস মানে আর্লিয়ার ব্যাকে যান, আপনার পেছনে এরপরে এরকম এরকম নাড়া দেওয়ার মতো কমিউনাল ভায়োলেন্স বাংলাদেশে আর কি কি হয়েছিল, কি কি ইস্যু নিয়ে হয়েছিল, আপনি সবগুলোকে একসাথে এনে আপনি কেসগুলোকে স্টাডি করলেন। আপনি 30টা কেস স্টাডি করতে পারেন, 10টা কেস স্টাডি করতে পারেন, 50টা কেস স্টাডি করতে পারেন, ইটস আপ টু ইউ। সেগুলোর প্যাটার্ন বের করলেন, যেগুলোর মধ্যে কমন কি কি প্যাটার্ন ছিল, এগুলোর মধ্যে ভিকটিম কারা কারা ছিল, ওইখানেও হিন্দুরা বেশি ভিকটিম, এখানেও হিন্দুরা বেশি ভিকটিম, কে আগে মানে ইনিশিয়েট করেছে ভায়োলেন্সটা, ওখানেও এরা এখানেও এরা, কোথাও কোথাও আপনি কমন বিষয়গুলো পাবেন, কোথাও আপনি কমন বিষয়গুলো পাবেন না। ওরাল হিস্ট্রি হচ্ছে এগুলো মূলত হিস্ট্রিয়ানরা করে, যে ওরাল হিস্ট্রির উপরে বেস করে তারা কাজ করে। আচ্ছা, সো এগুলো হচ্ছে আপনার মেইন ডাটা কালেকশন মেথড। এগুলোর উপরে ভিত্তি করে যে অনলাইন মার্কেটিং আছে, তারপরে রেসপন্ডেন্টদের ইন্টারভিউ নেয় সেগুলো আছে, ওইটা মূলত ইন্টারভিউরই একটা পার্ট। সো এরকম যেটা বললাম যে বেসিক ডাটা কালেকশন মেথড হচ্ছে এগুলো। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে হাইব্রিড, মানে এগুলোর সাথে ফিউশন করে সামহাও আরেকটু যোগ বিয়োগ করে 2টা বা 3টাকে একসাথে মার্জ করে হচ্ছে করা হয়। তো এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকবে, অসুবিধা নেই। আচ্ছা, এখন আমরা জানি যে এই যে ডাটা কালেকশন মেথড আমরা ইউজ করব, সবগুলোরই কিন্তু কিছু সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধাগুলো কি কি? আচ্ছা, সার্ভের সুবিধা হচ্ছে যে অনেক ডাটা একসাথে জেনারেট করা যায়, এটা অনেক কম এক্সপেন্সিভ, এবং সার্ভে যখন আপনি করছেন তখন মানে কে এক্স্যাক্টলি কাজটা করছে এটাও তেমন একটা জানা যায় না। আপনি চাইলে আপনার নিজের নাম পরিচয় গোপন রাখতে পারেন এবং যাদের কাছ থেকে নিচ্ছেন তাদেরও নাম পরিচয় গোপন রাখতে পারেন। সো এটা একটা সুবিধা আছে, এবং লার্জ নাম্বার অফ পিপলের কাছে পৌঁছানো যায়, অনেক বড় বড় ডাটা নিয়ে কাজ করা যায়। কিন্তু এটার কিছু অসুবিধাও আছে, সেটা হচ্ছে ফলো আপ কোশ্চেন আপনি কখনো আস্ক করতে পারলেন না। ধরেন আপনি এমন একটা ওপেন এন্ডেড কোশ্চেন আপনার সার্ভে কোশ্চেনিয়ারে দিচ্ছেন
যে এরকম হইলে আপনার কি মতামত। সে হয়তো মতামত লিখে দিচ্ছে। এখন আপনি তো যখন এটা তখন দেখলেন না, আপনি তো সব ডেটা সব একসাথে করে যখন আপনি অ্যানালাইসিস করতে বসছেন বা ডেটা প্রসেসিং করতে বসছেন, তখন আপনার তার ওই উত্তরটা শুনে আপনার মনে কিউরিয়াসিটি আসলো যে এটার উত্তর মানে এটা যদি এটা হয় তাহলে এটা কি হবে। ফর এক্সাম্পল যে ফলো আপ কোশ্চেন গুলো আসে, এখন আপনি এই ব্যক্তির ধরেন নাম ঠিকানা কিছুই দেওয়া নাই, শুধু হচ্ছে একটা নিকনেম দেওয়া অথবা ওই এলাকার মানে সামহাও কোনোভাবে আর কি দেওয়া, মানে তাকে রিচ করার মতো, সহজেই রিচ করার মতো কোনো সুযোগ নাই। তো ওটা আপনি করতে পারবেন না। একজন ইন্টারভিউ করলে যে সুবিধাটা আছে বা ফোকাস গ্রুপ করলে যে সুবিধাটা আছে, আপনি ফলো আপ কোশ্চেন করতে পারবেন বা দরকার আপনার স্টাডির যে রিসার্চ, আপনার যে অবজেক্টিভ বা কোশ্চেন আছে সেগুলোকে ফিড দেওয়ার জন্য, সেগুলোকে ট্যাকেল দেওয়ার জন্য আপনার ইনাফ আপনি ডেটা পেলেন কিনা। যদি না পান, আপনি ওই ফোকাস গ্রুপকে আবার ইন্টারভিউ করেন, আপনি আবার তাদেরকে নিয়ে ডিসকাশনে বসতে পারবেন। কিন্তু যাদেরকে আপনি একবার সার্ভে করে ফেলছেন, এই 3000 মানুষকে আপনি আর জীবনেও খুঁজে পাবেন না। সো এটা একটা বড় সমস্যা। এবং হচ্ছে মানে যেহেতু সার্ভে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আমরা আমাদের রিপ্রেজেন্টেটিভদেরকে দিয়ে করাই, তো এখানে অনেক সময় মিস ইনফরমেশন অথবা ইনফরমেশনের ভুলভাল মানে টুকে দেওয়া, মানে তারা যে ইনফরমেশন গুলো লিখছে অনেক সময় হয় যে ঠিকঠাক ভাবে তারা হয়তো প্রশ্নগুলো করতে পারছে না, সুতরাং ফিডব্যাক ঠিকঠাক মতো আসছে না, এই ধরনের ভ্রান্তি থাকার একটা সম্ভাবনা থেকে যায়। ইন্টারভিউতে যেটা হয়, ইন্টারভিউ হচ্ছে এটার সুবিধা হচ্ছে যে এটা ক্ল্যারিফিকেশন মানে ক্লিয়ার ডাটা নেওয়ার জন্য এটা খুব ভালো একটা মাধ্যম। কারণ আনটিল অর আনলেস ইউ আর বিং ক্ল্যারিফাইড, আপনি কিন্তু টাইম এন্ড अगेन তাকে কোয়েশ্চেনটা করতে পারবেন যে ভাই বুঝি না এটা কি বললেন, আবার বলেন, আচ্ছা এটার মানে তাহলে আপনি কি বোঝাচ্ছেন, আপনি কি এটা বলতে এটা বোঝাতে চাচ্ছেন। এই যে আপনি বারবার তাকে কোয়েশ্চেন করার একটা সুযোগ আছে। এবং ওপেন এন্ডেড কোয়েশ্চেন বলেন, ক্লোজ এন্ডেড কোয়েশ্চেন বলেন, সব ধরনের প্রশ্ন যে কোনো সময় মানে প্রশ্ন করার মতো সুযোগ থাকে। এবং এটাও তুলনামূলক কম মানে কম এক্সপেন্সিভ, এবং ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল একটা ভালো মানে ভিউ পাওয়া যায়, মানে ইনডেপথ একটা ভিউ পাওয়া যায়। কিন্তু মানে এটার যে সমস্যাগুলো সেটা হচ্ছে যে ইন্টারভিউ যে করবে, মানে আপনি যদি ইন্টারভিউয়ার হন, যে ইন্টারভিউটা করবে তাকে খুব এক্সপার্ট হতে হয়। ওই ওরকম এক্সপার্টাইজ না থাকলে ইন্টারভিউ করে আসলে লাভ নেই। আমি কি তাকে বলবো বলেন তো বাংলাদেশের জাতীয় ফুল কি, সে বলবে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। ইন্টারভিউতে নিশ্চয়ই এই ধরনের প্রশ্ন করা হবে না। সো যিনি ইন্টারভিউ করবেন তিনি হচ্ছে সেই রকম লেভেলের এক্সপার্টাইজ তার থাকতে হবে। এবং এটা একটু টাইম কনজিউমিং। ইন্টারভিউ অনেক লং টাইম ধরে হয় সেটা না, সেটা টাইম কনজিউমিং না। ধরেন আপনি একটা কোম্পানির ডিরেক্টর জেনারেলকে আপনি ইন্টারভিউ করবেন, আপনি এরকম 10 জন ডিরেক্টর জেনারেলকে আপনি আপনি হচ্ছে ইন্টারভিউ করতে চাচ্ছেন। সো তাদের টাইম শিডিউল পাওয়া খুবই কঠিন, একজনের পিছনে আপনার 1 মাস দৌড়াতে হবে। 3 নম্বর হচ্ছে ইন্টারভিউ এর ডেটা অ্যানালাইসিস করে একটু কঠিন, এটাও একটু সময় সাপেক্ষ এবং একটু কস্টলি এবং টাইম কনজিউমিং। সো এইগুলো হচ্ছে ইন্টারভিউ এর সমস্যা। ফোকাস গ্রুপ হচ্ছে অনেক খুব সহজ ভাবে খুব দ্রুত হচ্ছে অনেক ইনফরমেশন গ্যাদার করে ফেলা যায় এবং অনেক ডাইনামিক অ্যান্সার থাকে ফোকাস গ্রুপ ডিসকাশনে, এবং ইমিডিয়েট অনেক শেয়ারিং এবং সিনথেসিস পাওয়া যায়, মানে ক্রস চেকের বা ইমিডিয়েট অনেক রিলিভেন্ট কোয়েশ্চেন্স এর অ্যান্সার পাওয়া যায়। কিন্তু এটার সমস্যা হচ্ছে যে ফোকাস গ্রুপে আপনার ল্যাক অফ কনফিডেন্সিয়ালিটি থাকে। ধরেন আপনি 10 জনকে নিয়ে ফোকাস গ্রুপ করলেন, একজনকে ইন্টারভিউ করলে বিষয়টা আপনি আর তার মধ্যে সীমাবদ্ধ থাকলো। কিন্তু যে 10 জনকে করলেন 10 জনের মধ্যে 8 জন কারোর সাথে শেয়ার করলো না যে মুবিন খান আফ্রিদি ভাই তো এই বিষয় নিয়ে গবেষণা করতেছে, বাট বাকি 2 জন বলে দিল অন্যদেরকে। আবার এছাড়াও শুধু বলে দেওয়া না, মানে এই যে একটা রিসার্চের কনফিডেন্সিয়ালিটি ল্যাক করলে, লিক হলে অনেক ধরনের সমস্যা হয় যদি আপনার এই রিসার্চের টপিকটা একটু সেন্সিটিভ হয়ে থাকে। তো এখানে যেহেতু গ্রুপ, সুতরাং ল্যাক অফ কনফিডেন্সিয়ালিটির একটা ব্যাপার থাকে। এবং গ্রুপ মেম্বাররা অনেক সময় হয় ধরেন ও বললো, আপনি বললেন যে এটা এই বিষয়টার ক্ষেত্রে কি আইসিটি অ্যাক্টের এই ধারার বিষয়ে আপনার কি মতামত, আপনি কি এটাতে একমত। সে বললো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখা গেছে যে এটাতে বায়াসড হয়ে
ধরেন একটা গ্রুপে 10 জন মানুষ, 7জনই এটাতে হ্যাঁ বললো, বাকি 3জন না হলেও অনেক সময় বায়াসড হয়ে, ইনফ্লুয়েন্সড হয়ে অনেক সময় হ্যাঁ বলে দেয়। মানে গ্রুপে এই বায়াসনেসটা একটা ব্যাপার আছে, তারা চিন্তা করে 7জন একমত হইলো, আমি একমত না হইলে কেমন দেখা যায়, সেও একমত হয়ে যায়। সো এটা একটা বড় সমস্যা যে গ্রুপের মধ্যে বায়াসনেসটা অনেক বেশি বিলং করে। এবং এই ফোকাস গ্রুপেও হচ্ছে একজন স্কিলড ফ্যাসিলিটেটর লাগে, যিনি হচ্ছেন এই ফোকাস গ্রুপটা কন্ডাক্ট করবেন। অবজারভেশনে যেটা, অবজারভেশন অনেক ভালো, এটা অনেক ফ্লেক্সিবল, এটা অনেক ন্যাচারাল, এটা আনস্ট্রাকচার্ড, এবং এটা হচ্ছে একদম ইনডেপথ অনেক মানে ইনফরমেশন আপনাকে দিবে, যেগুলো আপনি ইন্টারভিউ বা ফোকাস গ্রুপ করে হয়তো পাবেন না। কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা অনেক টাইম কনজিউমিং, এবং লার্জ গ্রুপের জন্য এটা আনরিয়ালিস্টিক, কারণ থরলি অবজার্ভ করা আসলেই খুব কঠিন। এবং বিষয়টা হচ্ছে যে আপনার ওই গ্রুপের উপরে বা ওই এনভায়রনমেন্টের উপরে অনেক কম কন্ট্রোল থাকে, এই কারণে বায়াসনেস চলেই আসে। কারণ ওই গ্রুপটা বা ওই এমবিয়েন্সটা তো আপনার জন্য কন্ট্রোলড এমবিয়েন্স না, আপনি তো কোনো ল্যাবে অবজার্ভ করছেন না, আপনি একটা ন্যাচারাল অ্যাটমসফিয়ারে আপনি অবজার্ভ করছেন। সো এখানে বায়াসনেস বা কন্ট্রোলনেস এগুলো থাকে। তো এগুলো হচ্ছে আমাদের ডাটার সমস্যা। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ ডাটা কালেকশনের কিছু মানে পার্থক্য যেটা এখানে উল্লেখ করার মতো, সেটা হচ্ছে যে দেখেন, মানে কোয়ালিটেটিভ ডাটা কালেকশন মেথড গুলো বেসিক্যালি কিরকম হয়, সেটা হচ্ছে ইউজুয়ালি কোয়ান্টিটেটিভ, মানে একই কথাই বারবার বলেছে যে ইউজুয়ালি হচ্ছে এখানে লার্জ স্যাম্পল সাইজ নেওয়া হয়, কোয়ান্টিটেটিভ ডাটা যেগুলো আমরা সার্ভে করি মূলত। তারপরে হচ্ছে এখানে স্ট্রং সায়েন্টিফিক কন্ট্রোল থাকে, কোয়ান্টিটেটিভ ডাটা হচ্ছে ইজিলি এক্সপ্লেইন করা যায়। এখানে মানে ইনফরমেশন কালেক্ট করার জন্য এটা নাম্বার বেসড হয়, মানে কোয়ান্ট বেসড আর কি, যেহেতু তারা নিউমেরিক ফর্মে রেসপন্স করে। এবং এইখানের কোয়েশ্চেন গুলো হচ্ছে অনেক ফিক্সড এবং স্ট্রাকচার্ড হয়। আর কোয়ালিটেটিভ ডাটাগুলো কি, কোয়ালিটেটিভ ডাটা কালেকশন মেথড এটা মূলত সেমি স্ট্রাকচার্ড বা আনস্ট্রাকচার্ড হয়, এটা কোনো টেস্ট বেসড বা হাইপোথেসিস বেসড না, এবং ইউজুয়ালি এটা হচ্ছে মেজারেবল না, মানে এটা শুধু অ্যানালাইটিক্যাল, এগুলোকে শুধু অ্যানালাইসিস করা যায়, কোয়ালিটেটিভ ডাটা কালেকশন মেথডকে কখনো মেজার করা যায় না। তারপরে হচ্ছে এটা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের জন্য কখনোই ফিট না, মানে স্ট্যাটিস্টিক্যাল টেস্ট তো আমরা সবসময় কোয়ান্টিটেটিভ ডাটার জন্য করব। তারপরে হচ্ছে স্ট্রং সায়েন্টিফিক কন্ট্রোল এখানে থাকে না, এবং ডাটা হচ্ছে ইউজুয়ালি অর্ডিনেবল এবং নমিনাল হয়, এটা তো আমরা বুঝলামই কোয়ালিটেটিভ ডাটা যেহেতু হবে। সো এখন একটা ডিবেট থাকে, যে হুইচ ওয়ান ইজ বেস্ট, কোয়ালিটেটিভ রিসার্চ বেসড নাকি কোয়ান্টিটেটিভ রিসার্চ বেসড। এট দ্য এন্ড অফ দ্য ডে এই কোয়েশ্চেনটা সবার মাথায় আসে যে কোন রিসার্চ হচ্ছে বেস্ট, আপু আমি কি কোয়ালিটেটিভ করব না কোয়ান্টিটেটিভ করব। এখন উত্তরটা হচ্ছে বা আরেকটা প্রশ্ন থাকে যে নাকি মিক্সড মেথড বেস্ট, দুইটার বেস্ট অংশ নিয়ে আমি মিক্স করি তাহলে আমারটা সুপার বেস্ট হবে। না, আসলে এরকম বলতে না, এরকম কিছু নেই, এরকম কিছু আসলে এক্সিস্ট করে না যে কোয়ালিটেটিভ বেস্ট, কোয়ালিটেটিভ ইজি, কোয়ান্টিটেটিভ কঠিন। ইট ডিপেন্ডস যে আপনার মানে রিসার্চের টপিক, আপনার টপিকের উপরে বেস করে আপনি কোন মেথড নেবেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আর টপিক, দুটো বিষয় এখানে কাজ করে, একটা হচ্ছে আপনি কোন ফিল্ডের, এবং যেমন সায়েন্টিফিক রিসার্চ গুলো বেশিরভাগই কোয়ান্টিটেটিভ হয়, সো আপনি কোন ফিল্ডের এটা গুরুত্বপূর্ণ, এবং 2 নম্বর হচ্ছে আপনি কি বিষয় নিয়ে গবেষণা করছেন এটা। তো এগুলো হচ্ছে আপনাকে ডিটারমাইন করবে আপনার রিসার্চ। তবে ভালো মতো করতে পারলে, ভালো মতো লিখতে পারলে, ডাটা যদি অথেন্টিক এবং ভ্যালিড হয়, রিলায়েবল হয়, তাহলে সব ধরনের রিসার্চই গুরুত্বপূর্ণ, এখানে কোনোটার সুপিরিয়র বা ইনফেরিয়র না। সো দ্যাট ওয়াজ মাই প্রেজেন্টেশন ফর টুডে। আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে আরো একবার করে এই আজকের ক্লাসটা দেখার জন্য, অথবা আমি যে স্লাইডটা দিয়ে দিব সেটা আবার একটু ভালো মতো দেখার জন্য, কারণ আজকের ক্লাসের সাথে নেক্সট ক্লাসটা একদম ওতপ্রোতভাবে জড়িত।
নেক্সট হয়তো আমাদের আরো 2টো ক্লাস লাগতে পারে, এবং এই বিষয়গুলো আপনি যত তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবেন আপনি তত তাড়াতাড়ি রিসার্চের লেখালেখির কাজটা ধরে ফেলতে পারবেন। সো যদি কোনো কোয়েশ্চেন থাকে। হ্যাঁ ইলিয়াস প্লিজ। আসসালামু আলাইকুম আপু। আপু শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শুনতে পাচ্ছি। কোয়ালিটেটিভ ডেটার ভিতরে যে অর্ডিনাল পার্টটা ছিল ওইটা তো সামহাও কিছুটা নিউমেরিক ইউজ করতে দেখলাম, সিজিপিএ এটা নিউমেরিক, এটা আমি পড়েছিলাম, বাট সামহাও আমি এখন মনে করতে পারছি না যে ওটা নিউমেরিক হওয়ার সত্ত্বেও মানে অর্ডিনালটা নিউমেরিক হওয়ার সত্ত্বেও সেটা কোয়ালিটেটিভ, মানে ডিসক্রিট, মানে ইয়া না আর কি, কোয়ান্টিটেটিভ না। তো আসলে এই নিউমেরিকটা কি ওই নিউমেরিক যার কারণে সেটা কোয়ান্টিটেটিভ, মানে কোয়ান্টিটেটিভ হয়? ও আচ্ছা বুঝতে পারছি, মানে এই যে সিজিপিএ 4 3.5 হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো যে ওকে, নিউমেরিক। আচ্ছা এখানে বোধহয় আমার এভাবে লেখাটা উচিত হয়নি। এখানে আমরা অনেক সময় বলি জিপিএ 5, অথবা আমরা যদি মানে নিউমেরিক ফর্মে না বলে ধরেন রেজাল্ট, ধরো রেজাল্ট ফার্স্ট সেকেন্ড থার্ড হলো, অথবা এ গ্রেড পেলো বি গ্রেড পেলো, হ্যাঁ এরকম হবে। সিজিপিএ যদি বলে তাহলে সেটা নিউমেরিকেই চলে যাবে, মানে কোয়ান্টিটেটিভ ডাটায় চলে যাবে, এবং সেটা হচ্ছে কন্টিনিউয়াস ডাটায় যাবে। আই এম সরি ফর দিস। যে লাইক আপু যে গ্রেড, মার্কসটা কোয়ান্টিটেটিভ হ্যাঁ আমি হবে। একটু কারেক্ট করে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি হ্যাঁ। এখনই। যেমন গ্রেড এ প্লাস, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এ প্লাস, বি প্লাস, এ এ এ প্লাস, এ মাইনাস, এগুলো এগুলো তারপর হচ্ছে অর্ডিনাল। বি প্লাস। হ্যাঁ এগুলো হচ্ছে অর্ডিনাল ডাটা। আমি ফার্স্ট সেকেন্ড থার্ড এটা অর্ডিনাল। হ্যাঁ আমি একটু কারেক্ট করে দিলাম, সরি আমি খুব থ্যাংক ইউ। রাশ বানিয়েছি তো একটু ভুল হয়ে গেছে বোধহয়। ওকে থ্যাংক ইউ। Okay, হ্যাঁ আমি এডিট করে দিয়েছি মাত্রই। হ্যাঁ মুবিন খান আফ্রিদি, বোধহয় তোমার কোনো কোয়েশ্চেন আছে? জি আপু। আপু যে আমার কোশ্চেনটা ছিল হলো যে মানে ডেটা অ্যানালাইসিস এর জন্য কোন কোন মানে আমাদের কম্পিউটার বেসড অ্যাপ্লিকেশনের ব্যবহার শিখতে হবে? আমি এখনো পর্যন্ত যেটা দেখলাম এক্সেল ভালো মতো পারলে অনেক কাজ হয়ে যায়, আর এসপিএসএস এর অল্প কয়েকটা ফাংশন জানলেই মোটামুটি মানে আপনার লাইফের জন্য আপনি সিকিউরড। এখন যদি কেউ স্ট্যাটিস্টিক্স এর স্টুডেন্ট হয় সেক্ষেত্রে তার হয়তো স্পেসিসটা খুব ভালো দখলে থাকা দরকার। তবে সাধারণভাবে যদি আপনি, মানে আমরা যে ধরনের গবেষণা করি, বিশেষ করে আমার পার্সোনাল যে এক্সপেরিয়েন্স, আমি সেক্ষেত্রে বলতে পারবো যে এক্সেল ভালো মতো জানলে, ওয়ার্ড এক্সেল এগুলো জানলে, আর এসপিএসএস এর টুকটাক কাজ জানলেই হয়ে যায়, আরও লাগে না। স্ট্যাটিস্টিক্যাল ওই যে আর আছে না, ওটাও লাগে না আসলে। আপু আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আখি আপু শুনতে পাচ্ছি, বলেন। আমার কোশ্চেন হচ্ছে যে আমরা একই মেথোডোলজিতে কোয়ালিটিভ ডাটা এবং কোয়ান্টিটিভ ডাটা দুটোই কি ইউজ করতে পারি? হ্যাঁ পারি, সেটা হচ্ছে মিক্সড মেথড বলি আমরা। যে অনেক সময় হয় যে আপনি একটা বড় স্টাডি করছেন, সেক্ষেত্রে আপনি কিছু ডাটা আপনি কোয়ালিটেটিভ ওয়েতে আপনি কালেক্ট করলেন, কিছু ডাটা আপনি কোয়ান্টিটেটিভ ওয়েতে কালেক্ট করলেন। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলি মিক্সড মেথড। সো মিক্সড মেথডটা তো আসলে আর কিছু না, দুটোর একটা মিক্স আপ, এই কারণে আর আলাদাভাবে কিছু বললাম না। তবে এই দুটো যদি ভালো মতো বুঝতে পারেন তাহলে এই মিক্সড মেথডটা বোঝার কথা। আচ্ছা ওকে থ্যাংক ইউ। হ্যাঁ তাহমিদ প্লিজ। তো আমরা কোন একটা স্টাডিতে কোন মেথডটা ব্যবহার করব এই বিষয়টা আমরা আসলে নির্ধারণ করি কিভাবে করে, যে কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ না মিক্সড মেথড? আমরা তো, আপনি তো বললেন যে হ্যাঁ সবগুলাই নিজেদের মতো করে একটা ভালো দিক খারাপ দিক সব প্রো কনস আছে, কিন্তু কথা হলো যে আমি একটা নির্দিষ্ট স্টাডি, একটা নির্দিষ্ট জিনিসকে আমি আসলে, আপনি তো বললেন যে রিসার্চ মেথোডোলজিতে দেখানো দরকার যে আসলে কেন আমি এই মেথডটাই, এই স্পেসিফিক মেথডটাই চুজ করছি। তো এখন আমি সেইটা, মানে সেই রেশনাল জায়গাটা কিভাবে তৈরি করব? এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে বেসড অন দ্য এক্সপিরিয়েন্স, কারণ আমরা প্রথমে এমন কেউই নেই, ইভেন আইনস্টাইন নিজেও যে ওনার স্টাডি করেছেন, উনি কিন্তু একটা গ্রুপে স্টাডি করেছেন এবং ওনার সুপারভাইজার ছিলেন। সুতরাং
আমরা যে কোনো কাজই করি না কেন, প্রথম দিককার বিশেষ করে অ্যাটলিস্ট প্রথম 5-7টা কাজ আমাকে কিন্তু সুপারভাইজ করার মতো কেউ লাগবে। সো সুপারভাইজার হন তিনি যার হচ্ছে এই রিলেটেড এক্সপেরিয়েন্স আছে। সো বেসড অন দ্য এক্সপেরিয়েন্স অ্যান্ড বেসড অন দ্য ডিমান্ড, যে আপনার বা তোমার রিসার্চের এইমস কি বলছে, তোমার রিসার্চের অবজেক্টিভ কি, মূল কথা হচ্ছে এই জায়গাটায় যে রিসার্চের অবজেক্টিভটা কি, আমি কি দেখতে চাই। সো ওটা দেখতে হলে কি উপায়ে আমি গেলে, কি উপায়ে আমি ডাটা কালেক্ট করলে আমি আসলে সঠিক ডাটাটা পাবো, এটা হচ্ছে পুরোপুরি এক্সপেরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। যে যিনি এক্সপেরিয়েন্সড তিনি মোটামুটি ভালোভাবে বুঝতে পারবেন। এখন কথা হচ্ছে যে তাহলে একটা স্টাডির জন্য কি একটা নির্দিষ্ট সময়ে একটাই যথাযথ ডেটা কালেকশন মেথড থাকে? না, এমনও হতে পারে অ্যাট দ্য সেম টাইম মুবিন একটা স্টাডি করছে এবং তুমিও সেই স্টাডিটা করছো, তুমি হয়তো এই পারপাস এই মেথডে গেলা, মুবিন আরেকটা ডিফারেন্ট মেথডে গেল। দুটোই যদি রেশনাল মেথড হয় তাহলে তোমাদের দুজনেরই রিসার্চটা সমানভাবে ভালো হওয়ার কথা। সো অ্যাট দ্য সেম টাইম মানে একই রিসার্চে একই সময়ে একাধিক মেথডও যুক্ত হতে পারে, তবে তার মধ্যে থেকে যেটা বেস্ট, যে বেস্ট মেথডে গেলে আমি আমার ডাটাটা সুন্দর মতো কালেক্ট করতে পারবো এবং আমার অবজেক্টিভটাকে রিচ করতে পারবো, মিট করতে পারবো, সেই মেথডটাতেই আমরা মূলত যাই। এখানে কিন্তু রিসার্চারের চয়েস বা কনভিনিয়েন্টের উপরে বেস করে আমরা কখনো নেই না যে আমার জন্য ইন্টারভিউ করাটা টাফ, আমি তো দেশের বাইরে চলে যাচ্ছি, আমি তো ট্যুরে যাচ্ছি, সো আমি এটা মানে এগুলো কিন্তু কোনো র্যাশনালিটি না। সো আমাকে রিসার্চের আমার অবজেক্টিভ কি বলছে সেটাকে মিট করার জন্য আমি কোন মেথডে গেলে আমি আমার অবজেক্টিভটা মিট করতে পারবো ভালো মতো, এটা এটার উপর বেস করে আমরা মূলত মেথডটা চুজ করি। আপু কিন্তু একটা বিষয় হচ্ছে যে একটা যেটা নিয়ে আমি যখন বা একটা হাইপোথিসিস নিয়ে আমি কাজ করবো বা একটা থিম নিয়ে, সোজা কথা একটা থিম নিয়ে আমি কাজ করব, তো আমি যখন ডিফারেন্ট ওয়েতে যাব, এমনও তো হতে পারে যে দুটোই একসাথে সত্য, যে হ্যাঁ আমি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস করলে আমি এক ধরনের ইনসাইট পাচ্ছি, কোয়ান্টিটেটিভ করলে আমি আরেক ধরনের ইনসাইট পাচ্ছি। এখন দুইটা ইনসাইটই কিন্তু আমি দুই ধরনের ইনসাইট দেয়, যেটা আসলে একটা আরেকটাকে একটার মাধ্যমে আরেকটা কোনোদিনই পাওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আসলে আমি যখন তখন রিসার্চার, তখন কি আমি আমার কনভিনিয়েন্টটা বেছে নিতে পারি? তখন কি সেটা এথিক্যাল এবং ঠিক হবে? যদি দেখি যে দুইটাই ইকুয়ালি কারেক্ট, কিন্তু আমি দেখা গেল যে আমি স্ট্যাটিস্টিক্স কম পারি, তখন দেখা গেল যে আমি একটা কোয়ালিটেটিভ মেথড বেছে নিলাম। তো এইটা কি আসলে ঠিক হবে বা এথিক্যাল হবে এগুলো কিনা? তো হচ্ছে কিছু আনসেড ট্রুথ। ফর এক্সাম্পল আমি কোয়ালিটেটিভে মোটামুটি বেশি ভালো তুলনামূলক কোয়ান্টিটেটিভ থেকে। সো আমি তো ইউজুয়ালি আমার বেশিরভাগ স্টাডি দেখবা যে কোয়ালিটেটিভ। এটার কারণই হচ্ছে যে আমি কোয়ালিটেটিভ বেশি প্রেফার করি। এখন এটা তো আর আমি বলতে পারবো না, তবে এতটুকু অ্যাটলিস্ট নিশ্চিত হওয়া দরকার যে আমি যেই মেথডে যাচ্ছি সেই মেথডে আমি বেস্ট ডাটাটা পাবো কিনা, আমি আমার অবজেক্টিভ মিট করতে পারবো কিনা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তবে তুমি কতটুকু পারো না সেগুলো ম্যাটার করে, কিন্তু সেগুলো অফ দ্য রেকর্ড হবে। বুঝতে পারছো? জি আপু, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আচ্ছা। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? রেকর্ডিংটা স্টপ করে দেই।